আমরা লাস্ট ক্লাসে এক সেকেন্ড প্লিজ। লাস্ট ক্লাসে আমরা ভেক্টর ভ্যালুড ফাংশন নিয়ে শিখছিলাম, এন্ড তার ডেরিভেটিভ এন্ড ইন্টিগ্রাল এগুলো নিয়ে কথা বলছিলাম। তারপর হচ্ছে আর্ক লেন্থ কি সেটা সম্পর্কে আইডিয়া পেয়েছিলাম, আর্ক লেন্থ বের করার ফর্মুলা বের করেছিলাম, এবং এটার উপর বেস করে আহ, একটা স্পেশাল টাইপ অফ প্যারামিটারাইজেশন আমরা শিখছিলাম, আর্ক লেন্থ প্যারামিটারাইজেশন। এটার উপর একটা প্রবলেম সলভ করছিলাম। এটা মোটামুটি ছিল লাস্ট ক্লাসে যা যা করলাম। তো সেই লাস্ট ক্লাসে টপিক সলভ করতে গিয়ে আমরা একটা জিনিস দেখছিলাম, যে আর ড্যাশ টি, ওর ডিরেকশনটা হচ্ছে ডিরেক্টেড অ্যালং দ্য ট্যানজেন্ট টু আর অফ টি অ্যাট টি। এটা কিভাবে দেখছিলাম, ওই যে মনে করে দেখেন যে টু ডি দিয়ে বুঝাই, বাট আইডিয়াটা থ্রি ডির জন্য সত্য। যে আম, এরকম একটা কার্ভ হয়তো ছিল, যেটার ইকুয়েশন, যেটা ভেক্টর ইকুয়েশন ছিল আর অফ টি। টি হচ্ছে প্যারামিটার, অ্যারো দিয়ে আমরা কি মিন করি, মনে করে দেখেন যে টি এর ইনক্রিজের দিকে দিকে কার্ভটা কোন দিকে আগাচ্ছে। তো তাতে মনে করে দেখেন যে একটা পার্টিকুলার পয়েন্ট অন দা কার্ভ যদি হয় এইটা, যেখানে টি এর ভ্যালু হচ্ছে টি নট, তো বোঝার জন্য আমরা এখানে টি নট দিই। তাহলে অ্যাট টি ইকুয়ালস টু টি নট লেখা যাচ্ছে, জিনিসটা ক্লিয়ার হচ্ছে আরো। সো টি নট পয়েন্টে আমরা টি নট থেকে একটু দূরে আরেকটা পয়েন্ট টি নট প্লাস এইচ, ওখানে আরেকটা আহ এইটা তো আমার একটা আর টি, এটা আর, এটা প্রথমটা হচ্ছে ভেক্টরটা হচ্ছে আর অ্যাট টি নট, দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে আর অফ টি নট প্লাস এইচ। দেন আমরা এদের ডিফারেন্স ডিভাইডেড বাই এইচ, সেইটাকে এইচ টেন্স টু জিরো নিয়ে আর ড্যাশ টি দিয়ে অ্যাপ্রক্সিমেট করছিলাম। এবং এই আইডিয়াটা যখন ডেভেলপ করছিলাম তখন দেখাছিলাম যে আর ড্যাশ টিটা আলটিমেটলি এই ট্যানজেন্টের ডিরেকশনে থাকে, অ্যান্ড এটা কিন্তু অপোজিট ডিরেকশনে কিন্তু থাকে না, মানে টি এর ইনক্রিজের ডিরেকশনের দিকে যে আর ড্যাশটা থাকে সেটা আমরা দেখছিলাম। তো এটা আলোচনা করতে গিয়ে আমরা কাইন্ড অফ ট্যানজেন্টের ডিরেকশনে টি এর ইনক্রিজের দিকে ট্যানজেন্ট বরাবর একটা ভেক্টর আমরা দেখছিলাম হচ্ছে আর ড্যাশ। এই পার্টিকুলার এক্সাম্পল এটা টি ইকুয়ালস টু টি নট পয়েন্টের জন্য আর ড্যাশ। তাহলে আর ড্যাশ তার মানে এমন একটা ভেক্টর যেটা টি নট পয়েন্টে, অ্যাট এনি পয়েন্টে ট্যানজেন্ট বরাবর একটা ভেক্টর। এটা কিন্তু ট্যানজেন্ট না। আমি কি বলতেছি এক্সপ্লেইন করি। ট্যানজেন্ট ভার্সেস ট্যানজেন্ট ভেক্টর, যদি আমি আহ, যদিও আর ড্যাশ টি নটটা ট্যানজেন্ট ভেক্টর না, বাট তারপরও ট্যানজেন্ট ভেক্টর বলে একটা টার্ম, যেটা আমরা পরে একটু ভালো করে ফর্মালি ডিফাইন করবো, এখনো করি নাই। বাট এইটা মিন করতেছে হচ্ছে এই ভেক্টরটা, ব্লু ভেক্টরটা ট্যানজেন্ট লাইন বরাবর কোনো একটা ভেক্টর, আর ট্যানজেন্ট হচ্ছে একটা স্ট্রেট লাইন। সো দিস ইজ এ ভেক্টর এন্ড দিস ইজ এ স্ট্রেট লাইন। এন্ড এই স্ট্রেট লাইনটাকে আমরা অনেক আগে থেকে চিনি, ছোটবেলা থেকে কোঅর্ডিনেট জিওমেট্রিতে ট্যানজেন্ট বের করার, ইকুয়েশন বের করার এইসব শিখে আসছে, right? ইত্যাদি। তো এনিওয়ে, এই টপিকের উপর আমরা একটা এক্সাম্পল একটু দেখি। সো এক্সাম্পল, let r1 t equals to tan inverse ti plus sin tj plus t square k, and r2t হচ্ছে t square minus ti plus 2t minus 2j plus ন্যাচারাল লগ অফ টি, আমরা ln বলি, লন বলি, অফ কে। let this and this, the graphs of r1t and r2t intersects at the origin। দুইটা গ্রাফ একটা পয়েন্টে ছেদ করতেই পারে। Find the acute angle
between the tangent lines to the graph to the graphs of R1T and R2T. সো এরকম একটা গ্রাফ হয়তো বা আছে যেটার ভেক্টর ইকুয়েশন R1 দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, আর এরকম একটা গ্রাফ হয়তো বা আছে যেটার ভেক্টর ইকুয়েশনকে R2 দিয়ে প্রকাশ করা হয়েছে। এদের ইন্টারসেকশন পয়েন্টে যে দুটো ট্যানজেন্ট, এদের যে ইন্টারসেকশন পয়েন্টে যে ট্যানজেন্ট লাইন ড্র করা যায়, সো R2 এর ট্যানজেন্ট লাইন এইটা, আর R1 এর ট্যানজেন্ট লাইন হচ্ছে এইটা। তাদের মধ্যে যে অ্যাকিউট অ্যাঙ্গেল সেটা বের করতে বলা হয়েছে। তাদের মধ্যে অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে এইটা, অবটিউজ অ্যাঙ্গেল হচ্ছে এই ডাবল দাগ দেওয়াটা। আর প্রত্যেকটারই বিপরীতে একটা করে বিপ্রতীপ জোড়া আছে, ওইটা না নিয়ে বদার না হই। সো বেসিক্যালি এই কোয়েশ্চেনটা এইভাবে জিজ্ঞেস না করে এমনও কিন্তু জিজ্ঞেস করতে পারতো যে কার্ভ দুইটার মধ্যে ইন্টারসেকশন অ্যাঙ্গেল কত। তখন কার্ভ দুইটার মধ্যে ইন্টারসেকশন অ্যাঙ্গেল বের না করে তাদের ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা বের করলো, একই রেজাল্টই হবে। কার্ভ দুইটা আসলে লিটারালি এই অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করতেছে। সো প্রশ্নটা কিন্তু ঘুরে এভাবেও করা যেত। এনিওয়ে, প্রশ্ন এভাবেই করা যেত। আমরা সলিউশনে মন দিই। সো সলিউশন, ট্যানজেন্ট লাইনের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বসে, এর জন্য কিন্তু লিটারালি ট্যানজেন্টই যে বের করতে হবে তা কিন্তু জরুরি না। অ্যাঙ্গেলটা বের করতে পারলেই হইলো। ট্যানজেন্টের ইকুয়েশন বের না করেও সেটা করা যেতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যানজেন্টের ইকুয়েশনটা মুখ্য না। আমি যদি ওই যে টি এর ইনক্রিজের দিকে যে ট্যানজেন্ট ভেক্টর, যে কনসেপ্টটা এখানে ডেভেলপ করে এসেছি লাস্ট ক্লাস এবং আজকে রিপিট করলাম, এই যে ভেক্টর, এই ভেক্টর দুইটা যদি আমি বের করতে পারি যে এই বরাবর একটা ভেক্টর আছে আর এই বরাবর একটা ভেক্টর আছে, এই দুই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করলে তখন কাজ হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আমার কাজ হচ্ছে R1' বের করা, R2' বের করা, বাট অ্যাট অরিজিন। এখন অরিজিন মানে টি এর ভ্যালুটা কত। হুট করে কারো কারো হতে পারে অরিজিন যেহেতু স্যার টি এর ভ্যালু জিরো, নেসেসারি না। অরিজিনে টি টি জিরোই যে অরিজিন হবে নেসেসারি। ইনফ্যাক্ট অরিজিন দিয়ে এই গ্রাফ পাস নাও করতে পারে, তাও টি ইকুয়ালস টু জিরোর করেসপন্ডিং একটা কোনো না কোনো পয়েন্ট তো থাকবে। সো এইটা এই প্যারামেট্রিক ফরম্যাটে একটু অভ্যস্ত হওয়ার আগ পর্যন্ত এই জাতীয় কনফিউশন অনেকের হতে পারে। এটা কিছু অঙ্ক নিজেরা করে, হ্যাঁ, কিছু এক্সাম্পল দেখে এবং এক্সারসাইজ প্রবলেমস নিজেরা সলভ করলে আস্তে আস্তে জিনিসগুলো মাথায় ভালো করে সেট হবে। কারণ এই আইডিয়াটা কিন্তু আপনাদের অধিকাংশের জন্য নতুন আইডিয়া, যদি না কেউ আগে থেকে এই বিষয়গুলোতে নিজে থেকে প্র্যাকটিস করে থাকে। সো কারিকুলামে আপনারা এগুলো আগে পান নাই কোথাও অফিসিয়ালি। সো R1, এই ভেক্টরটা টি এর কোনো না কোনো ভ্যালুর জন্য অরিজিন ভেক্টর প্রডিউস, জিরো ভেক্টর প্রডিউস করতে বাধ্য, কারণ প্রশ্নে বলে দিচ্ছে যে ইন্টারসেক্ট করে অরিজিনে। প্রশ্নে এটা নাও বলতে পারতো, তখন আবার আরো ঝামেলা করে বের করতে হতো, বাট আমরা আপাতত এখানে ফোকাস না করি, ধরা যাক প্রশ্নটা গিভেন। তো সেই ক্ষেত্রে অরিজিনে যেহেতু ইন্টারসেক্ট করে, টি এর কোনো না কোনো ভ্যালুর জন্য R1 এর ভেক্টরটা, R1 ভেক্টরটা জিরো ভেক্টর প্রডিউস করবে, 0,0,0, সেটা কত। একটু যদি খেয়াল করে দেখেন টি এর ভ্যালু কত বসালে আইজে কে তিনটার কোএফিসিয়েন্ট জিরো হবে, কেউ বলতে পারবেন? এনিওয়ান? স্যার জিরো। ইন্টারেস্টিংলি এক্স্যাক্টলি জিরো। R1 এ টি এর ভ্যালু মানে, মানে এমনই এক এক্সাম্পল যে আমি যা এস্টাবলিশ করতে চাচ্ছি তার বিপক্ষে যুক্তি আসতেছে কাইন্ড অফ। এনিওয়ে, বিপক্ষে যুক্তি আসতেছে না, পক্ষে আসে নাই এখন পর্যন্ত। দেখেন R1 এর জিরো আসতেছে হচ্ছে 0i প্লাস 0j প্লাস 0k। সো R1 এর জিরো হচ্ছে এই ভেক্টরটা। R2 ভেক্টরও কোনো না কোনো প্যারামেট্রিক ভ্যালুর জন্য জিরো ভেক্টর প্রডিউস করবে, সেটা কত? লন টি জিরো হয় কততে? ওয়ান। ওয়ানে। আবার 2t-2 ও জিরো হয় ওয়ানে, t² - t দুইটা পয়েন্টে জিরো হয়, জিরোতে এবং ওয়ানে। কিন্তু আমাদের সবগুলাই যেহেতু জিরো হওয়া লাগবে, তাহলে R2 @ 1 হচ্ছে জিরো। এইখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছেন যে এই টি কিন্তু ডামি। এই টি না দিয়ে আমি এখানে এ দিতে পারতাম, ক দিতে পারতাম, আলিফ দিতে পারতাম, অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে অন্য কিছু আলফা দিতে পারতাম, হ্যাঁ। সো এই টিটার ডামি, এই টিটার নামে কিছু আসে যায় না। সো এই R1 এর ভেতরের টি আর R2 এর ভেতরের টি দুইটা দুই ডামি, দুইটা সেম ডামি না। সো একদম ক্রিস্টাল ক্লিয়ারলি যদি জিনিসটাকে ডিস্টিংক্ট রাখতে চান, তাহলে R1 অফ সে আলফা আর R2 অফ সে বিটা দিতে পারতেন, অথবা R1 অফ T1, সবগুলো তখন T1 হইতো প্রথম ইকুয়েশনে। R2 অফ T2, তখন সবগুলো T2 হইতো। T1 এর যেই ভ্যালুর জন্য R1 জিরো ভেক্টর প্রডিউস করে, T2 এর সেম ভ্যালুর জন্য R2 জিরো ভেক্টর প্রডিউস করতে হবে, এমন না। সো দুইটা দুই প্যারামেট্রিক ভ্যালুর জন্য জিরো ভেক্টর প্রডিউস করছে, আমরা সেটা ক্লিয়ার হইলাম। বাট
ইন দা মিন টাইম আমরা জেনে গেলাম যে টি এর কোন ভ্যালুর জন্য R1 R2, মানে এই পয়েন্টটা R1 এর জন্য টি এর কোন ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট, আমি অন্য কোন একটা কালার ইউজ করি। এই যে পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্ট, এই পয়েন্টটা R1 এর উপর একটা পয়েন্ট হিসাবে যদি চিন্তা করতে চান, তাহলে টি কত হওয়া লাগে? অ্যান্সার হচ্ছে 0। এই সেম পয়েন্টটাকে R2 এর উপর একটা পয়েন্ট হিসেবে যদি চিন্তা করতে চান, প্যারামিটার টি এর ভ্যালু কত হওয়া লাগে? উত্তর হচ্ছে 1। দিস ইজ দ্য আইডিয়া। এবার আসি, আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি হচ্ছে এই যে দুইটা সবুজ অ্যারো দিয়ে রাখছি, এই দুইটা ভেক্টরকে বের করতে। তার মানে আমাদের ট্যানজেন্ট বরাবর R1 ড্যাশ ভেক্টরটা লাগবে R1 কার্ভের জন্য, আর R2 ড্যাশ ভেক্টরটা ট্যানজেন্ট বরাবর থাকবে R2 কার্ভের জন্য। এবং এদের দুইজনের ভ্যালুই আমরা চাচ্ছি কোন পয়েন্টে বের করতে, সেইটা আমি এখানে আসলে মূলত এখানে সেটাই বের করা যায়। R1 ড্যাশটা আমার লাগবে 0-তে, R2 ড্যাশটা লাগবে আমার 1-এ। এখন ড্যাশ মানে তো ডেরিভেটিভ, রাইট? সো ট্যান ইনভার্স টি এর ডেরিভেটিভ কত? 1/1 + t² আমরা একটা কাজ করি, আমরা কমা নোটেশনে, ব্র্যাকেট নোটেশনে চলে যাই। সো ব্র্যাকেট, আর সাইন টি এর ডেরিভেটিভ হচ্ছে কস টি, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2t। এই টোটাল ভেক্টরটা আমি চাচ্ছি অ্যাট t = 0। সেটা কত আসে? t0 বসালে প্রথম কোঅর্ডিনেটটা আসে 1, পরেরটা আসে cos 0 1, তারপরেরটা আসে হচ্ছে 0। একইভাবে আমি R2 ড্যাশ @1 বের করতে চাই। সো R2 ড্যাশ যদি ডিফারেন্সিয়েট করি, t² - t এর ডেরিভেটিভ হচ্ছে 2t - 1, 2t - 2 এর ডেরিভেটিভ হচ্ছে 2, আর লন টি এর ডেরিভেটিভ হচ্ছে 1/t অ্যাট, এইবার হচ্ছে t = 1 এ। তাতে ভেক্টরটা কত আসে? t1 বসায় দিলে 2 - 1 হচ্ছে 1, এটা তো কনস্ট্যান্ট 2, আর এখানে 1/1 হচ্ছে 1। সো এই একটা ভেক্টর আমি পাইলাম, এই একটা ভেক্টর আমি পাইলাম, তারা হচ্ছে এই দুইটা ভেক্টর। এদের মধ্যে এখন অ্যাঙ্গেলটা বের করলেই চলে, এবং সেটা কিভাবে বের করা যায় সেটা খুব সহজ। সেটা হচ্ছে, এই ভেক্টরটার নাম দিলাম একটু লেখার সুবিধার জন্য সে এ, আর এই ভেক্টরটার নাম দিলাম সে বি। তাহলে কস থিটাটা হবে হচ্ছে, আমরা এই ফর্মুলা ছোটবেলাতে অ্যাডমিশন টেস্টে এরকম অঙ্ক অনেক করছেন, A.B/AB। A.B করার মানে হচ্ছে এই লোক আর এই লোককে ডট করা। সো 1 × 1, 1 × 2, 0 × 1। সো 1 × 1 + 1 × 2 + 0 × 1, আর নিচে হচ্ছে AB, দুইজনের ম্যাগনিটিউড। প্রথম জনের ম্যাগনিটিউড হচ্ছে √2, √1² + 1² + 0²। দ্বিতীয় জনের ম্যাগনিটিউড হচ্ছে 1² + 2² + 1², 2 আর 4, 4 6। আচ্ছা, তো রেজাল্ট কত আসছে? এখানে উপরে 2 আর 1 3, আর নিচে এখান থেকে একটা √2 আসছে, so একটা 2 আলাদা হয়ে যায়, নিচে √3 থাকে। So উপরে নিচে √3 দিয়ে গুণ করে দিই, তাহলে এই 3টা আর লেখা লাগে না। তাহলে √3/2, এটা কার ভ্যালু? কস থিটার ভ্যালু। So এখানে ছোট্ট করে বাকিটা যদি শেষ করি, তাহলে থিটা কত? কজ ইনভার্স √3/2, অ্যাঙ্গেলটা যা আসে কত জানা আছে? এটা তো পরিচিত অ্যাঙ্গেল। 30 ডিগ্রি। এক্স্যাক্টলি 30 ডিগ্রি বা π/6 রেডিয়ান। সো দিস ইজ দ্য অ্যান্সার। আবারও বলতেছি, এই পুরো প্রশ্নটা আদৌ ট্যানজেন্টের ইন্টারসেকশন অ্যাঙ্গেল না চেয়ে কার্ভেরই ডিরেক্ট ইন্টারসেকশন অ্যাঙ্গেল যেতে পারতো, এটা আলটিমেটলি ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্টস। এই প্রবলেমের কোথাও কোনো বুঝতে সমস্যা থাকলে আমাকে বলবেন, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। ওই যে প্রথম পেজে আজকে কথা বলার সময় একটা ডিস্টিংগুইশ করে আসছি দুইটা জিনিসের মধ্যে, একটা হচ্ছে ট্যানজেন্ট ভেক্টর, একটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। ট্যানজেন্ট লাইন কনসেপ্টটা আমরা ছোটবেলা থেকে চিনে আসছি। কোন একটা পয়েন্টে ট্যানজেন্ট লাইন সরলরেখা হয়, সেটা একটা লাইন। আর ট্যানজেন্ট ভেক্টর হচ্ছে একটা ভেক্টর যাকে ইউজ করে একটা অঙ্ক এখন করলাম। আমার এখন কিছুক্ষণের জন্য ইন্টারেস্ট হচ্ছে ওই ট্যানজেন্ট লাইনের দিকে যাচ্ছে। আমি চাচ্ছি ভেক্টর ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন টু দ্য গ্রাফ অফ এ ভেক্টর ভ্যালুড ফাংশন। এটা আমরা বের করতে চাচ্ছি, স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে চাচ্ছি। অর্থাৎ প্রশ্নে মানে যা বের করতে চাচ্ছি জিনিসটা কি বলি, সেটা হচ্ছে এরকম একটা ভেক্টর ইকুয়েশন আছে R(t). ভেক্টর ইকুয়েশনটার নাম একটু চেঞ্জ করে সে অন্য কিছু দিতে চাচ্ছে একটা কারণে, সে ফর এক্সাম্পল W(t). সো
আর অফ টি এর মতোই, খালি নামটা চেঞ্জ করে ডাব্লিউ অফ টি দিছি। এটা হচ্ছে একটা ভেক্টর ভ্যালুড ফাংশন। আর এখানে তার গ্রাফটা ড্র করছি, পসিবলি এটার অ্যারোর দিকটা এমন, ওর উপর একটা পয়েন্ট, সে পয়েন্টটা হচ্ছে টি ইকলস টু টি নট। এই পয়েন্টে আমি ট্যানজেন্ট লাইন ড্র করতে চাই, ট্যানজেন্ট লাইন ড্র করতে চাই, নট ভেক্টর। এবং দেখেন এখানে আমি একটা আর্টিকেল ইউজ করছি দা, কারণ একটা পয়েন্টে ট্যানজেন্ট লাইন একটা ভেক্টর ভ্যালুড ফাংশন। ভেক্টর ভ্যালুড ফাংশন না দিয়ে আমি আরো স্পেসিফাই করে বলতে চাই স্পেস কার্ভ। হ্যাঁ, একটা স্পেস কার্ভ যদি হয়, সেই স্পেস কার্ভের উপর একটা পয়েন্টে একটা মাত্র ট্যানজেন্ট লাইনই পসিবল, এই জন্য আমি দা ইউজ করছি। কিন্তু ট্যানজেন্ট ভেক্টর কিন্তু ইউনিক না। ফর এক্সাম্পল, এইটা তো এমনিও বুঝছেন যে এই ডান বরাবর একটা ভেক্টর হতে পারে, বাম বরাবর একটা ভেক্টর হতে পারে, এই সেন্সে তো ইউনিক না, চিন্তা করা যেতেই পারে ইন এ ওয়ে। যদিও বামেরটা হচ্ছে অপোজিট ডিরেকশনে। এমনকি এই বরাবর একটা ভেক্টর যদি হয় ভি, তাহলে ওর ডাবল টু ভি অথবা ওর দেড় গুণ 1.5 ভি, এরাও তো ট্যানজেন্ট বরাবরই ভেক্টর, তো এরাও সব ট্যানজেন্ট ভেক্টর ইন এ ওয়ে। তার মানে ট্যানজেন্ট ভেক্টর কিন্তু ইউনিক না, কিন্তু ট্যানজেন্ট লাইন একটা সিঙ্গেল স্ট্রেট লাইন হবে অ্যাজ লং এজ এটা স্পেস কার্ভ। তবে যদি এটা স্পেস সারফেস হয়, একটা সারফেসের উপর একটা, চিন্তা করেন একটা গামলা বা একটা পাতিল উল্টায় রাখছেন, তার উপরে যে পিক পয়েন্টটা, সেই পয়েন্টে ট্যানজেন্ট লাইন কয়টা ড্র ড্র করা যাবে? অ্যান্সার হচ্ছে ইনফিনিটলি মেনি। বেসিক্যালি এরকম একটা গামলা শেপের কিছু যদি হয়, তাহলে এখানে বেসিক্যালি একটা ট্যানজেন্ট প্লেন ড্র করা যায়। সেই ট্যানজেন্ট প্লেনের উপর এই পয়েন্টের থ্রুতে যত ওই প্লেনে দাগ দেওয়া যাবে, স্ট্রেট লাইন দেওয়া আঁকা যাবে, তারা সবাই ওই পয়েন্টে ট্যানজেন্ট লাইন। তখন আর এটা ইউনিক থাকে না, কারণ এটা সারফেস হতে হয়েছে। অ্যাজ লং এজ এটা কার্ভ, এর উপর একটা পয়েন্টে ট্যানজেন্ট লাইন একটাই হবে, হেন্স আমি দা আর্টিকেলটা ইউজ করছি। তো এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন আমি এখন বের করতে চাই। তো বেসিক্যালি যে কোনো স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন বের করার উপায় কি, সেটা আমরা গত ক্লাসে দেখে আসছি। সেটা হচ্ছে, কোন একটা স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন দেখতে এমন হয়, একটা আর নট ভেক্টর, ওর উপর একটা পয়েন্ট জানা থাকা লাগে, এবং প্যারামিটার টি টাইমস কোন একটা ভি ভেক্টর যেটা কিনা ওই স্ট্রেট লাইনের প্যারালাল একটা ভেক্টর। তো এটা হচ্ছে প্যারালাল টু স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে পয়েন্ট অন স্ট্রেট লাইন। এই দুটা ডাটা পাওয়া গেলে হয়ে গেল। এখন কোন পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করতে চাচ্ছি সেইটা যেহেতু জানা আছে, সেহেতু আমার স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট অথবা ফর এক্সাম্পল একটা আর নট ভেক্টর আমার অলরেডি জানা, তাহলে এইখানকার এই আর নট ভেক্টরটা, এই আর নট ভেক্টরটা আর কেউ না, ডাব্লিউ ডাব্লিউ কার্ভের টি নট পয়েন্টে টি এর ভ্যালু টি নট বসালে যাকে পাই, সেটাই হচ্ছে এই কনস্ট্যান্ট আর নট ভেক্টর। সো আর নট ম্যানেজড। এবার লাগবে ভি, এই স্ট্রেট লাইনের প্যারালালে এনি ভেক্টর। আজকের ক্লাস এবং গত ক্লাস তো শিখছি, আজকের ক্লাসেই আলোচনা করছি। এইখানে ভি পাওয়ার একটা উপায় আসলে পরোক্ষভাবে আলোচনা হয়ে গেছে। কেউ কি বলতে পারবেন ভি কিভাবে পাওয়া সম্ভব? লেন্থ যাই হোক, ওর প্যারালালে এনি ভেক্টর হইলেই চলবে। এই গ্রিন লাইনটার প্যারালালে এনি ভেক্টর হইলে চলবে। কেউ কি বলতে পারবেন এরকম ভেক্টর একটা কে হইতে পারে? এই যে কিছুক্ষণ আগেই দেখলাম না যে ট্যানজেন্ট লাইন বরাবর আর ড্যাশ থাকে সব সময়। তাহলে এই টি নট পয়েন্টে আমি ডাব্লিউ অফ টি এর ডেরিভেটিভ যদি নেই, এবং সেটা যদি টি নট পয়েন্টে নেই, সো ডাব্লিউ ড্যাশ এট টি নট, এটাই তো ভি হিসাবে ওয়ার্ক করতে পারে, কারণ এটাই তো হচ্ছে প্যারালাল টু দা ট্যানজেন্ট। সো ভিও ম্যানেজড। তার মানে আর অফ টি, ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনের আর অফ টিটা আসতেছে হচ্ছে মূল যে, যার গ্রাফে আমি ট্যানজেন্ট ড্র করতেছি তার নাম যদি হয় ডাব্লিউ গ্রাফ, তাহলে ডাব্লিউ গ্রাফের টি নট পয়েন্টের ভেক্টরটা প্লাস একটা আননোন নিউ প্যারামিটার টি টাইমস ডাব্লিউ গ্রাফের ডেরিভেটিভ অ্যাট টি নট। শেষ। এটা একটা ফর্মুলা। জাস্ট মনে রাখতে হবে কোনটাকে। আর ভেক্টরটা হচ্ছে ট্যানজেন্ট লাইনের উপর নির্দেশ করে এমন যে কোনো একটা ভেক্টর, এমন আরবিটারি ভেক্টরস। আর ডাব্লিউ হচ্ছে
এই কার্ভের উপর, যেই কার্ভে ট্যানজেন্ট ড্র করছে সেই কার্ভের উপর এক্সপ্রেস করে বিভিন্ন পয়েন্টকে, এমন সব পজিশন ভেক্টর হচ্ছে ডাব্লিউ। সো ডাব্লিউ হচ্ছে কার্ভকে নির্দেশ করতেছে, আর এটা হচ্ছে ট্যানজেন্ট লাইনকে নির্দেশ করতেছে। থিওরিটুকু বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? ওকে, তাহলে আমরা প্রবলেম সলভ করি। একটা এক্সাম্পল প্রবলেম। ফাইন্ড দ্য প্যারামেট্রিক equations of the tangent line, লাইন্স কেন লিখলাম, নিজেই দা নিয়ে এত এমফাসাইজ করে আবার লাইন্স লিখতেছি, ট্যানজেন্ট লাইন টু দ্য কার্ভ আর টি ইকুয়ালস টু cos t কমা sin t কমা t at t equals to পাই। t equals to পাই বিন্দুতে এই কার্ভের ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বের করতে হবে। এই কার্ভ কি নির্দেশ করে গতদিন আলোচনা করছি, কারো কি মনে আছে? এই কার্ভটা আসলে কিসের ইকুয়েশন? কেউ এক দুইজনকে একটু বলতে পারবেন? হেলিক্স। এক্স্যাক্টলি, হেলিক্স। সো আইডিয়াটা ছিল এই দুইটা পয়েন্টকে স্কোয়ার করে যোগ করলে, মানে এক্স ইকস টু কস টি আর ওয়াই ইকস টু সাইন টি ধরলে স্কোয়ার করে যোগ করলে হয় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকস টু ওয়ান, যেটা ফিল হচ্ছে সার্কেল। সমস্যা হচ্ছে টি বাড়লে সাথে সাথে জেডও বাড়তে থাকে। এই গত দিনের ভিডিওটা দেখবেন, পুরোটা আলোচনা করছি। যার কারণে যত টি বাড়তেছে জেডও বাড়তেছে বলে সার্কেলটা এক জায়গায় না থেকে উঠতেছে কন্টিনিউয়াসলি, ইনক্রিজিং একটা সার্কেল, জেড বরাবর ইনক্রিজিং, এরকম একটা সেই পাশে। তো এরকম কোন একটা হেলিক্স হয়তো মিন করতেছে এই আরটিটা, তার উপর একটা পয়েন্ট হচ্ছে এটা টি ইকলস টু পাই। এই টি ইকলস টু পাই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করা হয়, সেই ট্যানজেন্টের ইকুয়েশন চাওয়া হচ্ছে। তো সলিউশনে যাই। সলিউশন তো আসলে কাইন্ড অফ মুখস্থের মতো। আমার আর নট একটা ভেক্টর লাগবে, যেটা হচ্ছে আর এট পাই। ওই বিন্দুতে মূল কার্ভ, দেখেন আমি জাস্ট ফর্মুলার মতো ফলো করতেছি। মূল কার্ভের টি নট পয়েন্টে একটা ভেক্টর লাগবে, যেটা কিনা আমার পয়েন্ট। সেটা আসে হচ্ছে কস পাই, সাইন পাই। পাই কস পাই হচ্ছে -1, সাইন পাই হচ্ছে 0, পাই তো পাই। আবার আর ড্যাশ লাগবে এট টি। আর ড্যাশ টি আসতেছে হচ্ছে -sin t cos t 1। আর ড্যাশের ভ্যালুটা লাগবে হচ্ছে পাইতে, কারণ সেটা ওয়ার্ক করবে ভি ভেক্টর হিসাবে এখানে। তাহলে এটা আসতেছে হচ্ছে, পাই বসায় দিলে সাইন সাইন পাই 0, কস পাই হচ্ছে -1, আর লাস্ট এটা তো খালি 1। তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন অ্যাট টি ইকুয়ালস টু পাই কত আসতেছে? যেহেতু আর অফ টি কোয়েশ্চেনে অলরেডি কার্ভের নাম দিছে, এখানে ভিন্ন কোনো একটা নাম ইউজ করতে হবে। ফর এক্সাম্পল এল অফ টি। এমনকি আপনি চাইলে টি নামটাও না দিতে পারেন। ধরেন আমার মন চাইলে আমি প্যারামিটার এখানে ভিন্ন নাম চুজ করতে চাই, আমার প্যারামিটার এস হচ্ছে আর্ক লেন্থের জন্য বড়, তো এস বাদে অন্য কিছু ইউজ করতে চাই। সো এল অফ কে। তাহলে ইকুয়েশন হচ্ছে আমার, ফরম্যাটটা খেয়াল করে দেখেন, কনস্ট্যান্ট ভেক্টরটা প্লাস প্যারামিটার টাইমস প্যারালাল ভেক্টর। সো কনস্ট্যান্ট ভেক্টরটা হচ্ছে -1 0 পাই প্লাস প্যারামিটার এখন কে টাইমস ডেরিভেটিভ বা আর ড্যাশ বা প্যারালাল ভেক্টর -1 1 ইকুয়ালস টু আসতেছে হচ্ছে -1 প্লাস কে ইন্টু 0, 0 প্লাস কে ইন্টু -1, সো মাইনাস কে, আর পাই প্লাস কে ইন্টু 1, সো কে প্লাস পাই। এখন যদি ভেক্টর ফর্মে আপনি ইকুয়েশন, এখানে অ্যারো দেওয়া উচিত ছিল, ভেক্টর ফর্মে যদি ইকুয়েশন না লিখতে চান তাহলে এটাও চিন্তা করতে পারেন। তাহলে অথবা অল্টারনেটলি বলা যায় এক্স ইকলস টু -1, ওয়াই ইকলস টু কে, জেড ইকলস টু, এখানে ভুলে বোধহয় আমি এটা প্লাস সাইন দিচ্ছি, জেড ইকলস টু কে প্লাস পাই। এইটাও এক সেন্স ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন হিসাবে ট্রিট করা যাচ্ছে। কে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য যে পয়েন্টগুলো আসবে, সেই পয়েন্টগুলো হচ্ছে স্ট্রেট লাইনের উপর ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট। কারো বুঝতে কোনো কোথাও সমস্যা আছে কিনা বলতে পারেন।
আদারওয়াইজ আমি আচ্ছা। আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। থ্যাংক ইউ। এখন আমরা কয়েকটা নতুন টার্ম ডিফাইন করতে যাচ্ছি। তিনটা, একসাথে তিনটা নাম আসে: ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, ইউনিট নর্মাল ভেক্টর, ইউনিট বাইনর্মাল ভেক্টর। একে একে আমরা ডিফাইন করি। প্রথমে হচ্ছে ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। সো একটা কার্ভ যদি থাকে এরকম, ওর উপর যে কোনো একটা পয়েন্ট টি তে যদি কার্ভের টি এর ইনক্রিজের দিক হয় এইটা, তাহলে আমরা অলরেডি দেখছি যে আর ড্যাশ টি, এটা হয়তো টি নট বিন্দু, সো এই সেন্স এটা আর ড্যাশ টি নট। আর কার্ভের ইকুয়েশন হচ্ছে আর অফ টি। আর অফ টি কার্ভের টি নট বিন্দুতে যদি আমি আর ড্যাশ বের করি, তাহলে সে আর ড্যাশ ভেক্টরটা একটা ট্যানজেন্টের ডিরেকশনের ভেক্টর হয় ফর শিওর। কিন্তু এই ভেক্টরটা লেন্থ ক্যান বি এনিথিং। আমি যদি এখন এই আর ড্যাশ টি নট, ইনফ্যাক্ট এই স্পেসিফিক পয়েন্ট টি নটের কথা না বলে আমরা চিন্তা করতে পারি আরবিট্রারিলি এনি পয়েন্টের জন্য চিন্তা করতে পারি যে আর ড্যাশ টি অ্যাট এনি পয়েন্ট টি, একে যদি ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে ফেলি। সো ভেক্টরের ম্যাগনিটিউড আমরা এরকম ডাবল ভার্টিক্যাল সাইন দিয়ে প্রকাশ করি। লিনিয়ার অলজেব্রা থেকে এটা শেখার কথা আপনাদের। এটাকে আমরা বলি, জেনারেল টার্মস এটা আমরা বলি নর্ম। তাহলে এখন ডিভাইড করার পর যে ভেক্টরটা পেলাম ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করার কারণে, এটা এখন একটা ইউনিট ভেক্টর হয়ে গেছে। এটাকে আমরা লিখি হচ্ছে ক্যাপিটাল টি অফ টি, এবং ওই হচ্ছে একটা ইউনিট ভেক্টর ট্যানজেন্টের ডিরেকশন। দ্যাট ইজ ওয়াই ওকে আমরা ইউনিট ট্যানজেন্ট ভেক্টর বলতেছি। এবং ওর দিকও হচ্ছে টি এর ইনক্রিজের দিক বরাবর হচ্ছে। এইটার পর আমরা ডিফাইন করব হচ্ছে, মনে হইতে পারে যে খামাখা এটা মানে ডিফাইন করার কি দরকার। সাধারণত আমরা ম্যাথমেটিক্স বা যে কোনো ফিল্ডে নতুন কোনো টার্ম হিসেবে কাউকে ডিক্লেয়ার করি তখনই যখন এই লোকটাকে আমার বারে বারে ডাকার দরকার পড়বে, অর্থাৎ সামনে ওকে আমরা অনেকবার ডাকতে যাচ্ছি, ইউজ করতে যাচ্ছি। দ্যাট ইজ ওয়াই ও ইম্পর্টেন্ট বলেই টার্ম হিসেবে ডিফাইন করলাম। সো দ্বিতীয় যে টার্মটা ডিফাইন করবো বলছিলাম সেটা হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর। এই যে এখানে ট্যানজেন্ট ভেক্টর একটা ড্র করছেন, এই পয়েন্টেই যদি আমি একটা এরকম নর্মাল ড্র করতাম, হুম, আমার মনে হয় টি নোটটা একটু মুছে দিই আপাতত। So আমি যদি এরকম একটা নর্মাল ড্র করতাম, তাহলে এটা একটা নর্মাল লাইন। কিন্তু আমি যদি শুধু কনকেভ ডাউন যেই দিকে, মানে ওর কনকেভিটি যেই দিকে, ওই ডিরেকশনে অ্যারো দিয়ে একটা ভেক্টর যদি ডিনোট করি, তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমরা বলতেছি নর্মাল ভেক্টর, বিকজ ওই পয়েন্টে সে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার। এবং একে যদি আবার ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, তাহলেই আমি পেয়ে যাবো হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর। দেয়ার ইজ জাস্ট ওয়ান প্রবলেম, এই পিঙ্ক ডিরেকশন বরাবর কোনো নোন ভেক্টর আমার জানা নাই। ট্যানজেন্ট বরাবর একটা নোন ভেক্টর ছিল, আর ড্যাশ ট্যানজেন্ট বরাবর হয়, এটা একটা অ্যাডভান্টেজ ছিল। কিন্তু এই পিঙ্ক ভেক্টর বরাবর নর্মালি ডিরেকশন একটা নোন কোনো ওয়েল নোন কোনো ভেক্টর পাচ্ছি না। আমার ক্লেম একটা ওয়েল নোন ভেক্টর হইল আছে, সেটা হচ্ছে টি ড্যাশ অ্যাট টি। টি ড্যাশ অ্যাট টি, ক্যাপিটাল টি হচ্ছে এই ভেক্টরটা, ওর ডেরিভেটিভ। সো ক্যাপিটাল টি ভেক্টরকে ডেরিভেটিভ করলাম, তাহলে যে ভেক্টরটা পেলাম সেটা আমার, এখন আমি প্রুফ দিইনি, আমি খালি ক্লেইম করছি। ধরে নেন ফর দ্য টাইম বিং আমার কথা সত্য। তাহলে ওকে যদি ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, তাহলে সে কনভার্ট হয়ে যাবে একটা ইউনিট ভেক্টরে। এই ভেক্টরটার নাম আমরা দিচ্ছি হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর। এবং সেও কোন পয়েন্ট সে তার উপর ফাংশন ডিপেন্ড করে, মানে টি এর ফাংশন সে। এবার কথা হচ্ছে, যেটা আমার কথা বিশ্বাস করে নিচ্ছেন, কারো কথা বিশ্বাস করতে নেই প্রমাণ দেওয়ার আগ পর্যন্ত, রাইট? বিশেষ করে টিচারের কথা তো একেবারেই বিশ্বাস করতে নেই। টিচারের কথা বলা মাত্র বিশ্বাস করতে শুরু করা মানে আপনার নতুন জিনিস শেখার টেন্ডেন্সি কিন্তু গেছে। সবকিছুকে একটু প্রশ্নবিদ্ধ করতে হয়। So আমরা একটু দেখি আসলেই যে টি ড্যাশের দিকটা কি আসলেই এই পারপেন্ডিকুলার বরাবরই হয় কিনা। তো বোঝার জন্য আমরা এরকম একটা স্যাম্পল গ্রাফ ড্র করলাম। তো ধরা যাক এই পয়েন্টে আমরা কাজ করতে চাই।
ইচ্ছা করে সুবিধা মতো একদম নিচের পয়েন্ট আনিছি, জাস্ট আমার আঁকতে এবং সবকিছু বুঝতে রেফারেন্স দিতে সুবিধা হবে বলে। সো কার্ভটা যদি হয় আর টি কার্ভ, তাহলে দিস ইজ দ্য ডিরেকশন অফ আর ড্যাশ। এবং এটা তো বুঝতেছেন যে আর ড্যাশের দিক আর টি, ক্যাপিটাল টি এর দিক সেম দিকে। ম্যাগনিচিউড হয়তো আলাদা, ক্যাপিটাল টি হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান ম্যাগনিচিউড, আর ড্যাশ ক্যান বি অফ এনি ম্যাগনিচিউড, বাট তাদের ডিরেকশন সেম দিকে। সো আমার আসলে প্রশ্নটা শুধু ডিরেকশন নিয়ে, পিং ভেক্টরের ডিরেকশন, ম্যাগনিচিউড নিয়ে কোনো ইন্টারেস্ট আমার নাই, বা ম্যাগনিচিউড নিয়ে প্রসঙ্গ এখানে আসতেছে না। দ্যাট ইজ, আমি একটা কাজ করি, আমি ধরে নিই যে এটা টি ড্যাশ, সরি টি, আর ড্যাশের দিক আর টি এর দিক সেম হওয়াতে এই দিকটা, এই ভেক্টরটাকে আমি ক্যাপিটাল টি ভেক্টর ধরে নিলাম। এখন টি ড্যাশ, এই টার্মটা, এই এই টার্মটা আসলে কি মিন, কি ডিনোট করে, এটা হচ্ছে সিম্পলি টি থেকে এইচ পরিমাণ দূরে টি ভেক্টর মাইনাস এক্স্যাক্টলি টি তে টি ভেক্টর, এইচ দিয়ে ডিভাইড করব, লিমিট নিব এইচ টেন্ডস টু জিরো। ফিজিক্যালি এই জিনিসটা, ম্যাথমেটিক্যালি এই জিনিস। তার মানে এই টি বিন্দু থেকে, এটা যদি টি বিন্দু হয়, টি বিন্দু থেকে একটু সামনে এখানে টি প্লাস এইচ বিন্দু নিব, ওই বিন্দুতেও ট্যানজেন্ট ড্র করব, এবং ওই বিন্দুতে এটা হবে হচ্ছে ক্যাপিটাল টি ভেক্টর, বাট ক্যালকুলেটেড অ্যাট টি প্লাস এইচ। এখন আমার দরকার হচ্ছে এদের ডিফারেন্স। সো আমার দরকার হচ্ছে এই ব্লু ভেক্টর মাইনাস এই ব্রাউন ভেক্টর। সো ব্রাউন ভেক্টরটাকে মাইনাস করা অথবা ওটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে অ্যাড করা একই কথা। সো দিস ইজ মাইনাস টি অফ টি ভেক্টর। সো আমি চিন্তা করবো আমি ব্লু ভেক্টরের সাথে এই রেড ভেক্টরটা অ্যাড করতেছি। সো মানে আমি কাইন্ড অফ এরকম একটা ভেক্টরকে এই ডিরেকশনে অ্যাড করতেছি। সো এই দুই ভেক্টরকে যদি যোগ করি রাফলি, প্যারালোগ্রাম ল বলতেছে তাদের রেজাল্টেন্ট এমন একটা ডিরেকশনে থাকবে। এটা এক্সাক্ট হইলো নাকি ভুল হইলো ডাজন্ট ম্যাটার, একটা কিছু ফর নাও আঁকলেই হইলো। এখন চিন্তা করেন যে আমি যদি এইচ এর ভ্যালু আরেকটু কমায় এখানে আনি, তাহলে এখানে এইচ এর ভ্যালু কমাচ্ছি, রাইট? আমার তো লিমিট এইচ টেন্স টু জিরো নিতেই হবে, এইচ এর ভ্যালু কমাচ্ছি। সো এইচ এর ভ্যালু আরো কমায় আমি এরকম একটা কোনো জায়গায় আনলাম, এবং ওর সাথে যখন আমি এই এই মাইনাস টি ভেক্টর, দ্যাট ইজ এই ভেক্টরটাকে অ্যাড করব, তখন রেজাল্টেন্ট যেটা, এই রেজাল্টেন্টটা যেহেতু এই গোলাপি ভেক্টরটা ব্লু এর থেকে একটু ডানে সরে গেছে, ওভারঅল রেজাল্টেন্টটাও একটু ডানে সরে যাবে। সো আমি রেজাল্টেন্টকে একটু ভিন্ন কালার দিয়ে দেখাই, বুঝতে সুবিধা হবে। সো আগের রেজাল্টেন্ট হচ্ছে এইটা, এখনকার রেজাল্টেন্ট আর একটু ডানে সরে যাবে, এরকম কিছু একটা। সো আমি যদি এখন এই পিঙ্ক ভেক্টরটাকে আরো এই পাশে নিয়ে আসি, তাহলে তখন ওর সাথে সেম রেড ভেক্টরটা যখন যোগ করব, আমি এইচ এইচ কমাচ্ছি কিন্তু টি অফ টি তো আনচেঞ্জ থেকে যাচ্ছে, এই জন্য প্রতিবার রেড ভেক্টরটাকে একইভাবে যোগ করতেছি, তখন এই টিয়া কালারের ভেক্টরটা আরো ফ্ল্যাটার হয়ে যাবে। তো যেটা হবে আপনারা, আমি যেটা ক্লেম করতে চাচ্ছি সেটা হচ্ছে এই পিং ভেক্টরটাকে যদি আমি এই যদি অলমোস্ট টেন্স টু জিরোই হয়ে যায়, তাহলে পিং ভেক্টরটা অলমোস্ট এই ব্রাউন ভেক্টর বরাবর এসে পড়বে, অলমোস্ট, কিন্তু পুরোপুরি না। মানে এইচ টেন্স টু জিরো মানে কিন্তু এইচ ইকুয়াল টু জিরো না, জিরোর অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল বাট নট এক্স্যাক্টলি জিরো। তো যদি এক্স্যাক্টলি জিরো হইতো, তাহলে তো এই ভেক্টর এই ভেক্টর কাটাকাটি গিয়ে জিরো ভেক্টর হইতো এখানে একটা রেজাল্ট। কিন্তু এখন আর জিরো ভেক্টর দিব না, কারণ এইটা অলমোস্ট জিরো ভেক্টর, যেহেতু গোলাপিটা অলমোস্ট ই ভেক্টর, তার মানে এটা বিয়োগ গিয়ে একটু অনেক ছোট ম্যাগনিচিউডের একটা ছোট্ট ভেক্টর রয়ে গেছে। বাট সেই ভেক্টরটা যাই হোক, আপনি যদি টিয়া কালারের ভেক্টরের ট্রাজেক্টরি ফলো করেন, তাহলে বুঝবেন যে ফাইনাল রেজাল্টেন্টটা একদম পারপেন্ডিকুলার হবে এবং এই ডিরেকশন একটা ছোট ভেক্টর হবে। বাট ওকে যেহেতু আমি অনেক ছোট একটা নাম্বার এইচ দিয়ে ডিভাইড করতেছি, সে একেবারে ছোট হবে না, তার চেহারা দেখতে কিছু একটা লেন্থ আসলে থাকবে। বাট এই পুরা বক্তব্যে আমার সামারি হচ্ছে, যখন আপনি এইচটাকে আনতে আনতে একদম টেন্স টু জিরো করে ফেলবেন, তখন একদম কার্ভের সাথে পারপেন্ডিকুলার এবং ভেতরে সেন্টার অফ কার্ভেচারের ডিরেকশন বরাবর পারপেন্ডিকুলার একটা ইনওয়ার্ড ভেক্টর আমার রেজাল্টেন্ট থেকে যাচ্ছে। সো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা মানে টি ড্যাশ ভেক্টরটা, তার ডিরেকশনটা আসলে কার্ভের ইনওয়ার্ড পারপেন্ডিকুলার একটা ভেক্টর হবেই হবে। তার মানে এই যে এখানে আমি অন্য কালারে কিভাবে দেখি, ইয়েলো কালারে দেখে এই সরি,
সো এই ইয়েলো সার্কেলের ভিতরে এই যে পিঙ্ক কালারের একটা টি ড্যাশ ভেক্টর আমি ক্লেম করছিলাম যে সে পারপেন্ডিকুলার হবে ট্যানজেন্ট ভেক্টরের সাথে, সেই ক্লেমটা আসলে ট্রু আমি প্রমাণ করতে পারছি হোপফুলি। এখানে কারো ডাউট থাকলে বা এখনো কোনো কিছু ক্লিয়ার না হইলে আমাকে বলতে পারেন, আমি এক্সপ্লেন করবো আরো, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। সো বাকিটা তো আগে থেকেই স্ট্যাবলিশ করে রাখা, যে টি ড্যাশটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে ট্যানজেন্টের সাথে, তাকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করছি, সো নর্মাল ডিরেকশনের ভেক্টর পাইছি, এন্ড তার সে এখন একটা ইউনিট ভেক্টর। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা নাম দিচ্ছি ইউনিট নর্মাল ভেক্টর। এবার আমি ডিফাইন করতে চাচ্ছি ইউনিট বাইনর্মাল ভেক্টর। দেখেন, কার্ভটা 2D তে প্রতিবার আঁকতেছি, এই জন্য মনে হচ্ছে যে কার্ভের কোন একটা পয়েন্টে একটা ট্যানজেন্ট পসিবল, আর এই ট্যানজেন্টের উপর নর্মাল পৃথিবীতে একটাই ড্র করা যায়, সেইটার নাম দিছি হচ্ছে ইউনিট, হইলে সেটা নাম দিছি হচ্ছে ইউনিট নর্মাল। কিন্তু আমরা আসলে 3D কার্ভ নিয়ে চিন্তা করতেছি। ইমাজিন করেন, এই অংশটা আমরা ইন পার্সন ক্লাস হলে ভালো হইতো, হ্যাঁ। ইমাজিন করেন স্পেসের মধ্যে, অর্থাৎ এটা তো 2D প্লেন, ধরেন এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, কিন্তু আউট অফ দ্য পেজ একটা জেড এক্সিস আছে এখানে। যদি চিন্তা করেন, এবং আপনি যদি চিন্তা করেন যে এই কার্ভটা আপনার স্ক্রিনের বাইরে এসে, হ্যাঁ, জেড বরাবরও মুভ করতে পারে, প্যাচ খাচ্ছে। অর্থাৎ আপনি একটা অ্যাকচুয়াল স্প্রিং চিন্তা করেন, হ্যাঁ, তামার তার পেঁচায় আমরা যে স্প্রিং বানাই, যেটা বেসিক্যালি একটা হেলিক্স কাঠামো, একটা স্প্রিং, মাঝখানে স্পেসটা একটু বাড়ায় চিন্তা করেন, স্প্রিংটাকে এরকম একটু টান মেরে লম্বা করলে যেরকম ফাঁকা ফাঁকা যেরকম চিন্তা করেন, এটার উপর যে কোনো একটা পয়েন্টে যদি আপনি একটা ট্যানজেন্ট ড্র করেন, ট্যানজেন্ট একটাই ড্র করা যাবে, কিন্তু একটু যদি মাথা খাটান তাহলে দেখবেন এই লাইনটার উপর এই বিন্দুতে নর্মাল কিন্তু 3D তে এভরি ডিরেকশনে একটা করে পারপেন্ডিকুলার ড্র করা যায়। এই ইনফাইনাইটলি মেনি পারপেন্ডিকুলারের মধ্যে আমার এই যে ইউনিট নর্মাল, সেটা কোন পারপেন্ডিকুলারটা? ওই ইনফাইনাইটলি মেনি পসিবল পারপেন্ডিকুলারের মধ্যে আমার পারপেন্ডিকুলারটা কোন পারপেন্ডিকুলার? সেটা হচ্ছে এই যে এই পয়েন্টে যদি চিন্তা করেন, ধরেন একদম যেখানে পুরা একদম ওয়াই এক্সিস এর সাথে ও প্যারালাল হয়ে গেছে, ওরকম জায়গায় যদি একটা পারপেন্ডিকুলার রাখেন, একদম এরকম একটা ট্যানজেন্ট এরকম একটা আসছে, তাহলে এই যে আমার স্প্রিংটা এই যে কার্ভ করতেছে, এখানে 3 ডাইমেনশনে কার্ভ করতেছে, এভরি ডিরেকশনে তার চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি যদি অতি ক্ষুদ্র একটা অংশ নেন, এই অংশটা এতই ক্ষুদ্র যে ওখানে সে তৃতীয় ডাইমেনশনে মুভ করতে পারে না, সে একটা প্লেনে আবদ্ধ। সেই প্লেনে এই ট্যানজেন্টের সাথে যে নর্মালটা, সেই নর্মালটাকে আমরা বলতেছি হচ্ছে আহ ইউনিট নর্মালের ডিরেকশনটা, অর্থাৎ এই নর্মালটা যেটা নিয়ে এতক্ষণ কথা বলছি। আমি আবারও জিনিসটা একটু রিপিট করি, সেটা হচ্ছে স্প্রিং এর যেই পয়েন্টে আপনি ট্যানজেন্ট ড্র করতেছেন, ওই পয়েন্টের একটু ডানে আর একটু বায়ে কেচি দিয়ে কেটে দেন। এই একটুটা কতটুকু? একেবারেই ছোট, অলমোস্ট একটা পয়েন্ট নিচ্ছেন এই পরিমাণ ছোট একটা জায়গায় কেটে ফেলেন, এবার সেইটাকে জুম করেন। জুম করলে যেই কার্ভটা আছে, এই কার্ভটা একটা প্লেনে কনফাইন্ড, এইটা থার্ড ডাইমেনশনে বাঁকার সুযোগ পায়নি, এটা এতই কম স্পেস পাইছে যে এইটাকে একটা ফ্ল্যাট প্লেনের মধ্যে শোয়ায় রাখা যাচ্ছে। যদিও পুরা স্প্রিংটাকে কিন্তু এটা পারতেছেন না, বা স্প্রিং এর একটা বড় অংশ যদি কেটে নেন, এটা কিন্তু এক এক জায়গায় শোয়াইতে পারবেন না। শোয়াতে গেলে কিন্তু জাতা মেরে সমান বানাইতে হবে, সে এক প্লেনে আবদ্ধ না। কিন্তু যদি এনাফ পরিমাণ ছোট নেন, সেটা এক প্লেনে আবদ্ধ। সেই প্লেনে ট্যানজেন্টের সাথে যেই নর্মালটা ইনফাইনিটি মেনি পসিবল ডিরেকশনে মেনি পসিবল নর্মাল ছিল, তার মধ্যে এই নর্মালটাকে আমরা বলতেছি আমাদের নর্মাল, সেটাকে আমরা বলতেছি টি ড্যাশের ডিরেকশন। কেউ কি আছেন যে এইটা কোন নর্মালটা, এটা বুঝতে এখনো সমস্যা আছে? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই ইনফাইনাইটলি পসিবল নর্মালের মধ্যে একটা নর্মাল হচ্ছে এই, এখন আবার এই উপরের গ্রাফে আসি, এই গ্রিনটা হচ্ছে একটা নর্মাল আর রেডটা হচ্ছে ট্যানজেন্ট। তাহলে এই স্ক্রিনের উপর পারপেন্ডিকুলার আরেকটা নর্মাল কি আছে না, যেটা এই দুই লাইনের উপরই অর্থোগোনাল? এটা কি বুঝতে পারতেছেন? দ্যাট ইজ, এই এই গ্রাফটায় চিন্তা করেন, এই যে অনেক ছোট একটা অংশ নেওয়াতে এটা ফ্ল্যাট একটা প্লেনে আটা গেছে, এটে গেছে। দিস ইজ দ্য ট্যানজেন্ট, দিস ইজ দ্য নর্মাল ইন দ্যাট প্লেন। তাহলে এই দুইজনের উপরে নর্মাল আউট অফ দ্য পেজ, একদম এই পয়েন্টে লম্বভাবে স্ক্রিন থেকে আপনার নাক বরাবর বের হয়ে আসতেছে হচ্ছে আরেকটা ডিরেকশন। সেই ডিরেকশনটা এই দুই ডিরেকশনের সাথে অর্থোগোনাল।
বাট যেহেতু সে ট্যানজেন্টের সাথে অর্থোগোনাল, তাকে একটা নর্মাল তাকে নর্মাল নামটা দেওয়ার যোগ্যতা সে রাখে। কিন্তু নর্মাল একজনকে নাম দেওয়া হয়ে গেছে, তাকে আমরা নাম দিচ্ছি বাই নর্মাল। কারণ হচ্ছে সে ট্যানজেন্ট নর্মাল, দুইজনের উপরই নর্মাল। সো ওই লোকটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে বাই নর্মাল। তাকে এক্সপ্রেস করতেছি হচ্ছে বি অফ টি দিয়ে। এখন কেউ কি আমাকে একটা শর্টকাট টেকনিক বলতে পারবেন যে এর আগে দেখেন, ইউনিট ট্যানজেন্টের সময় আমরা ট্যানজেন্টের ডিরেকশনে একটা না একটা ভেক্টর লাগতো, আমরা আর ড্যাশ কে পাইছি। ইউনিট নর্মালের সময় নর্মালের ডিরেকশনে একটা না একটা ভেক্টর লাগতো, আমরা টি ড্যাশ কে পাইছি। তাহলে বাই নর্মালের ডিরেকশনে কোনো ভেক্টর কি আমার জানা পরিচিত আছে? কেউ কি বলতে পারবেন? টেন ক্রস ই। এক্স্যাক্টলি। আমরা যদি এন আর টি এর ক্রস নেই তাহলেই হচ্ছে। কিন্তু যিনি উত্তরটা দিলেন তিনি 100% কারেক্ট উত্তর দিচ্ছেন, তাকেই আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি বলছেন এন ক্রস টি, আমি যদি টি ক্রস এন বলি তাহলে কি খুব ক্ষতি আছে? না স্যার। আচ্ছা। So, নিশ্চয়ই এটা কনভেনশনের ব্যাপার, দুইটাই পারপেন্ডিকুলার। কোনটা ধরবো? আমরা ধরতেছি হচ্ছে এই কনভেনশনে যে টি টি এর পর সিরিয়ালে আসতেছে এন, এন এর পরে আসতেছে হচ্ছে বি, বি এর পরে টি। আপনারা আহ এইরকম একটা চক্রাকার জিনিসকে আগে আরেক জায়গায় দেখছেন, সেটা হচ্ছে আই ক্যাপ ভেক্টর, জে ক্যাপ ভেক্টর, কে ক্যাপ ভেক্টর ক্রস প্রোডাক্টের সময় এদের মধ্যে একটা সিরিয়াল মেনটেন হয়। এই সিরিয়ালটা কিন্তু পিওরলি কনভেনশনাল। ডান হাত নিয়মের বদলে বাম হাত, বা বাম হাত নিয়মের বদলে ডান হাত করলে কিন্তু কনভেনশনটা উল্টে যেত। পৃথিবীর সব ফিজিক্স বই আমাকে আবার তখন ডিফারেন্ট ভাবে লিখতে হইতো। তো সব ম্যাথমেটিশিয়ান মিলে ঠিক করছে, ঠিক আছে যে কোনো একটাকে তো কনভেনশন ধরতে হবে, এই অ্যান্টি ক্লকওয়াইজটাকেই কনভেনশন ধরি। সো যার কারণে আমরা যখন এভাবে কোঅর্ডিনেট সিস্টেম ড্র করি, এইটাকে যদি এক্স এক্সিস ধরি, এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে আসে বলে এটাকেই আমি ওয়াই ধরতে বাধ্য। আর এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে আসে বলে এটাকে আমি জেড ধরতে বাধ্য, এবং অটোমেটিক্যালি জেড থেকে এক্স আবার অ্যান্টি ক্লকওয়াইজ। কেউ যদি এখানে এক্স আর এখানে ওয়াই লেখে, সে ভাবতে পারে যে আমি যেটা খুশি ধরবো। না, আপনি পারেন না, কনভেনশন বলে অ্যান্টি ক্লকওয়াইজটাকেই ধরতে হবে। ওই একই ভাবে আমরা এই টি এন বি এই সিকোয়েন্সে কনভেনশন ধরছি, নট টি বি এন। দ্যাট ইজ ওয়াই এন ক্রস টিটা না, ফাইনাল কনভেনশন হচ্ছে টি ক্রস এনটাই ফাইনাল ডেফিনেশন। এখন এইটা তো আসলে ইউনিট ভেক্টর নাও হইতে পারে, দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে ভাগ করে দিব ওর ম্যাগনিটিউড দিয়ে। যাকে পাচ্ছি তাকে আমরা নাম দিচ্ছি ইউনিট বাইনমিয়াল ভেক্টর। এই পর্যন্ত আজকের পুরা লেকচার, আমরা আমরা আরো টপিক আছে, শেষ না। বাট এই পর্যন্ত পুরা লেকচারে কারো কোথাও কিছু বুঝতে সমস্যা আছে কিনা আমাকে আরেকবার বলতে পারেন ওভারঅল, আমি তাহলে ওই জায়গায় রিপিট করবো। ওকে, ভেরি গুড। তবে এইবার আমি কিছুটা এই কোর্সের আওতার বাইরে, এই রেড বক্সের মধ্যে যা যা বলছি এগুলো সিলেবাসের বাইরে, এই কোর্সের আওতার বাইরে। সো এটা জাস্ট এক্সট্রা ডিসকাশন। এটা একটু মোটিভেশন দাও আপনাদেরকে, কেন খামাখাই টিএনবি শিখতেছি। হ্যাঁ, কারণ এই টিএনবির উপর বেস করে বসে বসে নর্মাল বের করা, টেনজেন্ট বের করা টাইপের অঙ্ক ছাড়া আপনাদের খুব তেমন আহামরি সিরিয়াস কিছু নাই সিলেবাসে। বাট আলটিমেটলি এটা কোথায় কাজে লাগে? আচ্ছা, এই এত অল্প জায়গায় এক্সট্রা ডিসকাশনটা হবে না, একটা ফ্রেশ পেজেই যাই। সো এই পেজটা হচ্ছে আমি এন্ড বলার আগ পর্যন্ত এক্সট্রা। এটা যদি কষ্ট লাগে কারো এই জায়গাগুলো বুঝতে, তাহলে এইটুকু স্কিপ করতে পারেন, এই কোর্সের আওতার বাইরে। সেটা হচ্ছে, আপনারা কি কেউ কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম কি বলতে পারেন? এটা আপনাদের ক্যালকুলাসে শিখে আসা কথা, 1-1-এ। কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এরকম, এটা কার্ভিলিনিয়ার না। হ্যাঁ, এটা এরকম গ্রিড সিস্টেমে ওয়ার্ক করে। কার্ভিলিনিয়ার সিস্টেম হচ্ছে যেখানে এই গ্রিড গুলাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে হরাইজন্টাল লাইন গুলা হচ্ছে ওয়াই ইকলস টু কনস্ট্যান্ট লাইন, আর ভার্টিক্যাল লাইন গুলো হচ্ছে এক্স ইকলস টু কনস্ট্যান্ট লাইন। এখন আপনি একটু চিন্তা করেন, স্ফেরিক্যাল, তারপর সিলিন্ড্রিক্যাল, এগুলা কার্ভিলিনিয়ার এক্সাম্পল, কিন্তু এগুলো 3D হতে আঁকা কষ্ট তো। আমি 2D দিয়ে বুঝাই। 2D তে কার্ভিলিনিয়ার সিস্টেম হচ্ছে পোলার। পোলারের দুই কোঅর্ডিনেট ইকোয়ালস টু কনস্ট্যান্ট ধরে লাইনগুলো কেমন হয়? আর ইকোয়ালস টু কনস্ট্যান্ট, আর ইকোয়ালস টু 1, আর ইকোয়ালস টু 2, আর ইকোয়ালস টু 3, এগুলো এক একটা সার্কেল, রাইট? এই লাইনগুলো কিন্তু নিজেরা নিজেরা প্যারালাল, এদের মধ্যে ডিস্টেন্স কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। তার মানে এই সেন্সে দেখতে সার্কেল হইলো, এটা কিন্তু আসলে প্যারালাল সার্কেলস, প্যারালাল কার্ভস।
প্যারালাল কিন্তু খালি স্ট্রেট লাইন হয় না, প্যারালাল কিন্তু কার্ভও হতে পারে। আবার থিটা কনস্ট্যান্ট লাইন কোনগুলা? থিটা ইকোয়াস টু সে 30 ডিগ্রি, থিটা 45 ডিগ্রি, থিটা 60, থিটা ইকোয়াস টু কনস্ট্যান্ট লাইন গুলো হচ্ছে এরা। দেখেন এখানেও ওয়াই কনস্ট্যান্ট এক্স কনস্ট্যান্ট লাইন যে গ্রিড লাইন গুলো তারা পারপেন্ডিকুলার। পোলারও কিন্তু তাই, এরা কিন্তু নিজেরা নিজেরা সব পারপেন্ডিকুলার। সার্কেল গুলাকে স্ট্রেট লাইন গুলো অলওয়েজ পারপেন্ডিকুলার ইন্টারসেক্ট করতেছে। কিন্তু এখানে গ্রিড লাইন গুলা এরকম কার্তেশিয়ান ক্যাটাগরির না। এই এই যে যেমন সার্কেল গুলো হচ্ছে কার্ভ, এরকম জিনিসকে আমরা বলি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। যেমন স্ফেরিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল নিয়েও যদি চিন্তা করেন, 3 ডাইমেনশনাল কার্তেশিয়ানে এক্স ওয়াই বা জেড ইকস টু কনস্ট্যান্ট লাইন গুলা, লাইন তো হয় না ওখানে, এক একটা প্লেন হয়, প্লেন গুলা নিজেদেরকে পারপেন্ডিকুলার ইন্টারসেক্ট করে এবং এক একটা প্লেন হয়, লিনিয়ার জিনিস। কিন্তু স্ফেরিক্যাল সিস্টেমে সে রো ইকস টু কনস্ট্যান্ট, কিন্তু এক একটা এক একটা স্ফিয়ার, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। সো যার কারণে এটা কার্ভিলিনিয়ার সিস্টেম বলে। কার্ভিলিনিয়ার সিস্টেমের একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আপনাদেরকে বলি, সেটা হচ্ছে, ধরেন কার্তেশিয়ান সিস্টেম যেটা কার্ভিলিনিয়ার না, সেখানে আপনি কোনো একটা এক্স ওয়াই পয়েন্টে আছেন। আপনাকে যদি বলা হয় এই পয়েন্ট থেকে ওয়াই ফিক্স রেখে শুধু এক্স এর ভ্যালু বাড়ান, তাহলে এক্স এর ইনক্রিজের দিক পাবেন আপনি, এবং সেই দিকটা কোন দিকে হচ্ছে? এক্স এর ইনক্রিজের দিক হচ্ছে এই রেট বরাবর। আবার আপনাকে যদি বলা হয় যে আপনি ওয়াই কনস্ট্যান্ট রেখে এক্স কনস্ট্যান্ট রেখে খালি ওয়াই বাড়াবেন, তাহলে ওয়াই এর ইনক্রিজের দিক পাবেন, সেটা হচ্ছে এই দিকে। এখন পয়েন্টটা যদি এইখানে চুজ না করে আপনি সম্পূর্ণ ভিন্ন কোথাও আরেকটা পয়েন্ট চুজ করেন, এখানেও যদি একই ফরম্যাটে এক্স এর ইনক্রিজের দিক খুঁজেন এবং ওয়াই এর ইনক্রিজের দিক খুঁজেন, তাহলে আগের দিক আর বর্তমান দিক সেম থেকে যাচ্ছে ডিরেকশনের সেন্সে। কিন্তু এবার সেম এক্সপেরিমেন্ট আপনারা পোলারের জন্য চালান। ধরেন পোলারে আপনি এই পয়েন্টে আছেন, এই পয়েন্টে এইটা হচ্ছে আর ভেক্টর, সরি, আর ভেক্টর হচ্ছে এই ভেক্টরটা। তাহলে এই আর ভেক্টরটা থিটা চেঞ্জ না করে সেম থিটার জন্য আর কে যদি ইনক্রিজ করেন কোন দিকে আগাতে হবে? একদম এই বরাবর। তাহলে এইটা হচ্ছে আর এর ইনক্রিজের দিক। একইভাবে যদি থিটার ইনক্রিজের দিক বের করেন, তাহলে থিটার অ্যাঙ্গেলটা যদি এই দিকে বাড়ে, তাহলে আর কে সেম রেখে থিটাকে একটু বাড়াতে নিলে সে আসলে এই দিক বরাবর হাঁটা দেয়। এইভাবে ঘুরে ঠিকই, বাট ওই দিক বরাবর হাঁটা দেয়। So, এই বিন্দুতে থিটার ইনক্রিজের দিক হচ্ছে গ্রিন বরাবর। ইন্টারেস্টিংলি এনাফ, আপনি যদি আরেকটা পয়েন্ট চুজ করেন এই পয়েন্টে, তাহলে লজিক্যালি আর এর ইনক্রিজের দিক হচ্ছে এই বরাবর, এবং থিটার ইনক্রিজের দিক হচ্ছে, সবুজ কালি দিয়ে যদি করি, এই বরাবর। তার মানে দেখা যাচ্ছে আপনি কোন পয়েন্টে আছেন তার উপর ডিপেন্ড করতেছে যে কোন একটা এক্সিস বরাবর হাঁটা দিলে কোন দিকে হাঁটবেন, সেটা পাল্টাচ্ছে, এভরি পয়েন্টে পাল্টাচ্ছে। কিন্তু এই দিকের ব্যাপারটা কার্তেশিয়ানের সেম ছিল, যেই পয়েন্টেই থাকেন, এই ইস্ট বরাবর হাঁটলে এক্স বরাবর, আর নর্থ বরাবর হাঁটলে পজিটিভ ওয়াই বরাবর, সব জায়গায় সেটা সেম ছিল। কিন্তু কার্ভিলিনিয়ার সিস্টেমে গেলে এই কথাটা সত্য থাকে না, আপনি কোন পয়েন্টে আছেন তার উপর ডিপেন্ড করবে ওই বরাবর কোঅর্ডিনেট ভেক্টর ইনক্রিজের দিক। এভরি পয়েন্টে সেই সেন্সে ওখান থেকে কোঅর্ডিনেট বরাবর আগানোর দিক পরিবর্তন হচ্ছে। এইটা ডিফিকাল্ট টু গ্রাস্প। এই জন্য সিম্পল জিওমেট্রি যখন আমরা করি আমরা কার্তেশিয়ানই বেশি পছন্দ করি, বিকজ এই জিনিসটা ডিফিকাল্ট অফকোর্স। কিন্তু দেখেন, আমরা যেই পৃথিবীতে আছি, চিন্তা করেন আমরা একটা স্ফেরিক্যাল অলমোস্ট স্ফিয়ার শেপের অবজেক্টের উপর আছি। আমরা যতই কাগজের মধ্যে একে জিওমেট্রি করি না কেন, কিন্তু আমাদের অ্যাকচুয়াল পৃথিবীর জিওমেট্রি কিন্তু অরিজিনালি কার্ভিলিনিয়ার। ধরেন আপনি যখন একটা প্লেনের উপর দুইটা পয়েন্ট নেন, তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স একটা স্ট্রেট লাইন। ইন্টারেস্টিং এনাফ, আপনি যদি পৃথিবীতে দাঁড়ান বাংলাদেশে, এবং আপনি ধরেন ঢাকাতে, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে আছেন, অ্যান্ড অনেক দূরে ইন্ডিয়াতে, মনে করেন ইন্ডিয়ার কোথায়, দিল্লি গেট নাকি মুম্বাই গেট কি একটা আছে না, ওই ইন্ডিয়া গেট বোধহয় একটা আছে, সেই ইন্ডিয়া গেটে আরেকজন দাঁড়ায় আছে। এদের দুইজনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কিন্তু কোনো স্ট্রেট লাইন না, পৃথিবীর কার্ভেচার ফলো করে একটা কার্ভ আসবে। এই এইটাই শর্টেস্ট ডিস্টেন্স এই কোঅর্ডিনেট সিস্টেমে, এবং দ্যাট ইজ নট এ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন ড্র করতে গেলে পৃথিবীর ভিতরে মাটির ভিতর দিয়ে একটা লাইন ড্র করা লাগতো। এন্ড এইটা তো কেবলমাত্র একটা স্ফিয়ারের উপর আমরা আছি সেটা নিয়ে জিওমেট্রি করতেছি। ইমাজিন করেন স্পেস টাইম কার্ভেচারের কথা তো আপনারা শুনছেন, যখন অ্যাকচুয়াল ওই রিলেটিভিটি ইনভলভ হয় এরকম লেভেল আমরা যখন কাজ করি গ্র্যাভিটির কারণে, আপনাদের এই কথাটা ভালো করে ডিটেল জানেন বা না জানেন, ওভার দ্য সার্ফেস সবাই এটা শুনছেন যে স্পেস আসলে কার্ভড।
তার মানে অরিজিনালি যেই স্পেসে, যে ইউনিভার্সের যেই স্পেসে আমরা বিলং করি, গ্র্যাভিটেশনাল পুলের কারণে হোক বা যে কোনো কারণে, সেটা আসলে একটা কার্ভিলিনিয়ার স্পেস। ওখানে ডিস্টেন্স ক্যালকুলেট করার সময় এরকম কার্ভ বরাবর যেতে হচ্ছে ওখানে, তার মানে কোনো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম স্যুট করে। কিন্তু এক এক জায়গায় হয়তো এক এক কার্ভেচার হচ্ছে বা এটসেট্রা এটসেট্রা। এই জন্য অনেক কষ্ট করে ম্যাথমেটিশিয়ানরা, অনেক বড় বড় ম্যাথমেটিশিয়ান ইনক্লুডিং আইনস্টাইন এমন একটা কোঅর্ডিনেট মানে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করছে বা পপুলারাইজ করছে, যেটা কার্ভিলিনিয়ারের জন্য আহ, এই এই ধরনের মানে স্পেস লেভেলে বা একদম ইউনিভার্সাল জিনিসপত্র, গ্রহ নক্ষত্র লেভেলে যখন ক্যালকুলেশন করা লাগে, গ্র্যাভিটিকে ইনভলভ করে সেই ক্যালকুলেশনটাকে সহজ করে দেয়, এমন একটা কার্ভিলিনিয়ার সিস্টেম তারা খুঁজছে এবং ব্যবহার করছে। সেই কার্ভিলিনিয়ার সিস্টেমটা হচ্ছে ইন্টারেস্টিংলি এনাফ, এই যে দেখেন, একটু আগে আমরা যে টি এন বি, তিনটা ভেক্টর একটা কার্ভের উপর কোন একটা পয়েন্টে, এরা কিন্তু পারপেন্ডিকুলার তিন ডিরেকশনে তিনটা ভেক্টর, এদেরকে নিয়ে একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করা যায়। যেই কোঅর্ডিনেট সিস্টেমটা কোন কার্ভ বা কোন সার্ফেসের উপর আপনি হাঁটতেছেন, রাইট নাও কোন পয়েন্টে আছেন তার উপর ডিপেন্ড করে টিএনবি এর ডিরেকশন অলওয়েজ চেঞ্জ হতে, তার মানে এটা একটা কার্ভিলিনিয়ার সিস্টেম। এই সিস্টেমটাকে ইউজ করে জিওমেট্রি করে রিলেটিভিটির ক্যালকুলেশন গুলো অনেক কম্পারেটিভলি সহজ হয়েছে। আর আপনারা যদি বেশি ইন্টারেস্ট থাকে এবং নিজেরা কেউ যদি সার্চ করতে চান, তাহলে টেন্সর ক্যালকুলাস বলে বা টেন্সর বলে একটা টপিক আছে। টেন্সর নোটেশনের মাধ্যমে পাতা একটা ইকুয়েশন লিখতেই 1-1.5 পাতা লাগে, এমন বড় বড় ইকুয়েশন আসে রিলেটিভিটির ক্যালকুলেশনে, সেইগুলাকে টেন্সর নোটেশনের মাধ্যমে খুব কম্প্যাক্টলি ছোট অল্প কয়টা টার্ম ইউজ করে এক লাইনের মধ্যে নিয়ে আসা যায়। যার কারণে যারা রিলেটিভিটি নিয়ে পড়াশোনা করতে চায় তারা হচ্ছে টেন্সর ক্যালকুলাস পড়াশোনা করে প্রিরিকুইজিট হিসাবে। তো এইটাই হচ্ছে এই পুরো এক্সট্রা ডিসকাশনটুকু আনার মূল উদ্দেশ্য, বোঝানো যে টিএনবি নিয়ে আলটিমেটলি আমরা ফাইনালি পরে বড় কিছু বানাইছি এবং বড় জায়গায় ভালো জায়গায় তাদেরকে ইউজ করছি। যদিও এটা এক্সট্রা টপিক, তারপর এখান থেকে কোনো কিছু কারো বুঝতে কষ্ট হয়ে থাকলে বা রিপিট করতে হলে আমাকে বলতে পারেন। নো স্যার। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে, আমরা আমাদের এবার আবার মূল টপিকে ব্যাক করতেছি। সো এইখানে দি এন্ড এক্সট্রা টপিকের আমরা একটা টার্ম ডিফাইন করব, কার্ভেচার। কার্ভেচার নাম শুনে কি মনে হয়? এটা কাইন্ড অফ মেজারমেন্ট, যে একটা কার্ভ কত ফাস্ট বা কত বেশি রেটে কার্ভ করছে, নাকি সে অনেক ফ্ল্যাট একটা কার্ভ। সো এই পয়েন্টে, এই রেড পয়েন্টে এই কার্ভের কার্ভেচারটা অনেক বেশি, কিন্তু এই ব্রাউন পয়েন্টে নিচের কার্ভের কার্ভেচারটা অনেক কম। কার্ভেচার এমন কেউ হবে যার অর্থ এমন কিছু হবে। তো এরকম একটা টার্ম আমরা ডিফাইন করতে চাই। So আমরা এমন একটা টার্ম ডিফাইন, মেবি আমাদের এখন পর্যন্ত যে কয়টা জিনিস শিখছি সেইগুলো আইডিয়াকে ইউজ করে আমরা এমন একটা ম্যাথমেটিক্যাল প্যারামিটার বা টার্ম ডিফাইন করতে চাই যার ভ্যালুটা এই জায়গায় বেশি আসবে, এখানে বেশি আসবে, কিন্তু এখানে কম আসবে। এরকম একটা ইন্টারেস্টিং টার্ম, আপনার আমার সাথে এগ্রি করেন কিনা দেখেন, হইতে পারে হচ্ছে ট্যানজেন্টের রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু আর্ক লেন্থ। দেখেন, আর্ক লেন্থ বরাবর অল্প কিছু আগাচ্ছি, তাতে ট্যানজেন্ট যদি ড্র করি, অনেকে বোধহয় অলরেডি বুঝে গেছেন, তারপর যারা বুঝে নেয় তার জন্য ড্র করতেছি, এই বরাবর যে ট্যানজেন্ট, ধরেন ঠিক 5 ইউনিট লেন্থ দূরে এখানে আমি আরেকটা ট্যানজেন্ট ড্র করলাম, আর নিচের গ্রাফে এখানে ট্যানজেন্ট এটা, ওই এক এক্স্যাক্টলি মানে মিটার স্কেল দিয়ে মেপে যদি সেম 5 ইউনিট দূরে আরেকটা পয়েন্ট নিয়ে এখানে ট্যানজেন্ট ড্র করি, তাহলে দেখেন এদের মধ্যে অ্যাঙ্গেলের চেঞ্জ অনেক বেশি হয়েছে, কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেলের চেঞ্জ অনেক কম হয়েছে। আর এটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তার মানে অ্যাঙ্গেল চেঞ্জ হওয়া মানে কিন্তু ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। ভেক্টর, একটা ভেক্টরের ভ্যালু চেঞ্জ হওয়া মানে কিন্তু শুধু তার ম্যাগনিটিউড চেঞ্জ হয় না। ধরেন ম্যাগনিটিউড সেমই রয়ে গেছে কনস্ট্যান্ট, কিন্তু ডিরেকশন পুরো পাল্টায় গেছে, তাহলেও কিন্তু ভেক্টরটা চেঞ্জ হচ্ছে। ইন দ্যাট সেন্স এই টি ভেক্টরটা এস বাড়ার সাথে সাথে উপরের ফিগারে অনেক বেশি রেটে চেঞ্জ হয়েছে, তুলনামূলক নিচের ফিগারে অনেক কম রেটে চেঞ্জ হয়েছে। সো টেকনিক্যালি তাহলে এইটা কার্ভেচার মেজার করার জন্য একটা ভালো প্যারামিটার হইতে পারে। এইটাকে আমরা কাপ্পা, এটা কে না, এটা কাপ্পা, এটা একটু কার্ভ করে আঁকে, লেখে আর কি, কাপ্পা অফ এস, এইটা দিয়ে ডিনোট করি। এবং টি এর রেট অফ চেঞ্জ, সেটা আমরা দেখছি হচ্ছে টি হচ্ছে, টি অফ টি কি, সেটা হচ্ছে
আমরা একটু এক্সট্রা ক্যালকুলেশন করতেছি, সেটা হচ্ছে আর ড্যাশ এর ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর। এখন এইখানে যখন আমি টি কে ডিফারেন্সিয়েট করতেছি এস এর রেসপেক্টে, তার মানে টিটা এইখানে এই পার্টিকুলার ফর্মুলায় টিটা আসলে এস এর টার্মসে বা আর্ক লেন্থের টার্মসে আছে, কিন্তু একদম অরিজিনালি যে টি এর ডেফিনেশন সেখানে কিন্তু আর্ক লেন্থের টার্মে ডিফাইন করা নাই। এখানে কিন্তু আননোন প্যারামিটার টি এর টার্মসে ডিফাইন করা। তাহলে আমার খুব সিম্পল, আমি যদি টি এর জায়গায় খালি এস বসায় দিই তাহলে আসবে টি, মানে প্যারামিটার হিসেবে আর্ক লেন্থই চুজ করলাম, আইডিয়াটা হচ্ছে এটা, আর ড্যাশ এস ডিভাইডেড বাই আর ড্যাশ এস এর ম্যাগনিটিউড। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, গত ক্লাসে আমরা দেখছিলাম যে ডি আর এর অ্যাবসলিউট ভ্যালু আসলে ডি এস এর ম্যাগনিটিউডের সমান। ওই যে আমরা গতদিন এ কে দেখাইছিলাম এই পর্যন্ত, এটা হচ্ছে এটা হচ্ছে ডি আর, আর এই কার্ভ বরাবর লেন্থটা হচ্ছে ডিএস। কিন্তু যদি আমার ডিফারেন্সটা, দুই পয়েন্টের ডিফারেন্সটা টেন্স টু জিরো হয় তখন অলমোস্ট ওভারল্যাপ হয়ে যায় দুইটা। সো আর্ক বরাবর লেন্থ আর দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ভেক্টরের ম্যাগনিটিউড অলমোস্ট সেম হয়ে যায়। তার মানে ডি আর বাই ডিএস, হুইচ মিনস ডি আর বাই ডিএস এর ম্যাগনিটিউড তাহলে কত হবে, এই ইকুয়েশন থেকে কি ফলো হয়, শুড বি ওয়ান। আর ডি আর বাই ডিএস মানেই হচ্ছে আর ড্যাশ, তাহলে আর ড্যাশ অফ এস হচ্ছে ওয়ান। তো এই যে ডিনোমিনেটরটা এটা আসলে ওয়ান, হুইচ মিনস টি এস এর টার্মসে যদি টি কে এক্সপ্রেস করি তাহলে সেটা আর ড্যাশ অফ এস হবে, নিচে ম্যাগনিটিউড দিয়ে ভাগ না করলে চলে, কারণ ম্যাগনিটিউড এস এর ক্ষেত্রে এস এর টার্মসে যখন থাকবে তখন নিচের ম্যাগনিটিউডটা আসলে ওয়ান। সো টি এস হচ্ছে আর ড্যাশ এস। তো সেই সেন্সে এই ডিটি বাই ডিএস টাকে লেখা যায় হচ্ছে টি এরও আবার ডেরিভেটিভ এস এর রেসপেক্টে, তার মানে আর ডাবল ড্যাশ অফ এস। সো এইটার ম্যাগনিটিউড। সো এটা হচ্ছে কার্ভেচারের ডেফিনেশন। কার্ভেচারের ডেফিনেশনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, তাহলে কার্ভেচারের ডেফিনেশন যদি সবাই বুঝে থাকি তাহলে আমি দুইটা কেস নিয়ে কাজ করবো একটু। একটা কেস হচ্ছে আহ, ধরা যাক আমরা একটা সার্কেলের, একটা সার্কেল, এইটার আর অফ টি এর ইকুয়েশন আমার জানা আছে কস টি আই প্লাস সাইন টি জে, বাট আমরা যদি আর্ক লেন্থ প্যারামিটারাইজেশন করে ফেলি তাহলে আর অফ এস টা আসে হচ্ছে এ কস এস বাই এ আই প্লাস এ সাইন এস বাই এ জে। তাহলে ওর জন্য আমি এই ফর্মুলা ইউজ করে কার্ভেচারটা একটু বের করতে চাই। আর দ্বিতীয় আরেকটা কেস বের করতে চাই, সেটা হচ্ছে যদি আমার একটা স্ট্রেট লাইন থাকে, দ্যাট ইজ আর অফ এস ইকুয়ালস টু কোন এক আর নট ভেক্টর প্লাস এস ইন্টু কোন একটা কনস্ট্যান্ট ভেক্টর ভি। এটা কারো ট্যানজেন্ট ফ্যানজেন্ট হবে না, এনি স্ট্রেট লাইন, ওয়ার্ল্ডের যে কোনো স্ট্রেট লাইন আর নট আর ভি একটা কনস্ট্যান্ট দেওয়া থাকলে এটা কোন একটা স্ট্রেট লাইন এক্সপ্রেস করে। তো আমি দ্বিতীয়টার ক্ষেত্রে আপনাদের কাছে অ্যান্সার জানতে চাই, কি মনে হয় এই এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে কোন একটা পয়েন্ট এস ইকুয়ালস টু এস নট এ কার্ভেচার কত আসা উচিত? স্ট্রেট লাইন কি আদৌ কার্ভ করে? স্ট্রেট লাইনের কার্ভেচার থিওরিটিক্যালি কত আসা উচিত, অঙ্ক না করেই যদি থিওরিটিক্যালি বলতে চাই, কেউ বলতে পারবেন? একজন লিখেছে জিরো, হ্যাঁ আসলে জিরো, স্ট্রেট লাইনে কার্ভেচার জিরো আসা উচিত। এবার আমরা দেখি টেস্ট করে ফর্মুলায় ফেলে। আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আর ডাবল ড্যাশ এস এর ম্যাগনিটিউড বের করলেই কার্ভেচার বের হচ্ছে। সো সহজেই। সরি, সো আর ডাবল ড্যাশ অফ এস এর ম্যাগনিটিউড। এখন এখান থেকে একবার আর ড্যাশ বের করি, আর ড্যাশ অফ এক্স কত আসে, আর নটটা কনস্ট্যান্ট জিরো হয়ে যায়, আর ভিটা কনস্ট্যান্ট বাইরে আসে, ভেতরে থাকে এস এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এস এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এস, সো এটা জাস্ট একটা ওয়ান, না লিখলেও চলে। আরেকবার যদি ডেরিভেটিভ নিই এস এর রেসপেক্টে তাহলে ভিটাও কনস্ট্যান্ট, আলটিমেটলি জিরো ভেক্টর, জিরো নাম্বার না কিন্তু জিরো ভেক্টর। তাহলে আমরা পাচ্ছি
কাপ্পা অফ এস হচ্ছে আসতেছে অ্যাবসলুট ভ্যালু অফ জিরো ভেক্টর হুইচ ইজ জিরো, যেটা কিনা থিওরিটিক্যালি কারেক্ট আছে। এবার আমরা আসি হচ্ছে আর অফ এস, সার্কেলের জন্য যে আর অফ এস, এইখানে এইটা যে সার্কেলের আর্কলেন্থ প্যারামিটারাইজেশন, সেটা আপনারা বাসায় লাস্ট লাস্ট দিন শেখা ফর্মুলা দিয়ে একবার ভেরিফাই করবেন। সো এটা আপনাদেরকে আমি হোমওয়ার্ক রাখলাম, ভেরিফাই অ্যাজ হোমওয়ার্ক। সো এইখানে যদি আমি আর ড্যাশ এস বের করি কত আসে, একবার যদি এস বাই এটা বাইরে আসে তাহলে আসতেছে হচ্ছে মাইনাস সাইন এস বাই এ আই, আর সাইন এর ডেরিভেটিভ কজ এস বাই এ জে, এটা কাটা গেছে। যদি দ্বিতীয় আরেকবার আমি ডেরিভেটিভ নেই তাহলে মাইনাস ওয়ান বাই এ সাইন এস বাই এ আই মাইনাস ওয়ান বাই এ, আচ্ছা এখানে তো ডেরিভেটিভ নিয়ে ফেলছি, সাইনটা কজ হবে, সাইন এস বাই এ জে। তাহলে এই কাপ্পা অফ এস হচ্ছে এই আর ড্যাশের ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অফ আর ড্যাশ, সেটা কত আসতেছে মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হিসাবে রুটের বাইরে এসে ওয়ান বাই হয়ে যায়, রুটের ভিতর থাকে হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার যেটা কিনা ওয়ান, সো রেজাল্ট আসতেছে ওয়ান বাই এ। আচ্ছা, ইন্টারেস্টিংলি এইটা কি থিওরিটিক্যাল রেজাল্টের সাথে ম্যাচ করে কিনা দেখেন তো। একটা সার্কেলের এখানে এটা কিন্তু রেডিয়াস ছিল সার্কেলের, হ্যাঁ এই এটা কিন্তু নাথিং এলস বাট দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। সো একটা সার্কেল নেন এইটুকু, আর একটা সার্কেল নেন এইটুকু, বোঝার জন্য লাগলে অনেক বড় একটা সার্কেল নেন। সো এই সার্কেলের ধরেন পছন্দ মতো এই আমরা এক্স এক্সিস এর উপর বিন্দুগুলো নিয়ে কম্পেয়ার করি, এই পয়েন্টের কার্ভেচার, এই পয়েন্টের কার্ভ, এটা পয়েন্টের নাম দিলাম ওয়ান, এটা দিলাম টু, আর লাস্টের পয়েন্টে দিলাম থ্রি। এই তিন পয়েন্টের মধ্যে সবচেয়ে কম কার্ভেচার থেকে বেশি কার্ভেচারের সিকোয়েন্সে বলতে পারবেন নাম্বারগুলা, কম থেকে বেশি? 3, 2, 1। 3, 2, 1, কারণ এখানে কম্পারেটিভলি অনেক ফ্ল্যাট, তুলনামূলক এখানে অনেক অল্প জায়গায়, এই সেম জায়গাটা অনেক বেশি কার্ভ করছে। সো রেডিয়াস যেই সার্কেলের বেশি, মানে একটা সার্কেলের প্রত্যেক সার্কেল এমন এক অবজেক্ট যার উপর এভরি পয়েন্টে কার্ভেচার সেম, এটা হচ্ছে প্রথম কথা, কনস্ট্যান্ট কার্ভেচার সে। এখন বড় রেডিয়াস আর ছোট রেডিয়াসের সার্কেলের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রেডিয়াস বড় হলে কার্ভেচার ছোট হয়ে যাবে, এবং সেই প্রপোর্শনাল রিলেশনটা কিন্তু এই অ্যান্সারে ক্লিয়ারলি ভিজিবল, থিওরিটিক্যালের সাথে মিলতেছে। এই পর্যন্ত কোনো প্রবলেম থাকলে বলবেন, আদারওয়াইজ আমি সামনে এগাচ্ছি। কার্ভেচারের ফর্মুলা আরো কয়েকটা আছে। ফর এক্সাম্পল আপনাদের কারো মাথায় প্রশ্ন আসতে পারতো যে স্যার যদি আমি এস এর টার্মসে ছাড়া, এস এর উপর ডিপেন্ড করছে আমার ডেফিনেশনটাই, যে এস বরাবর আগানোতে ট্যানজেন্ট কতটুকু বাড়তেছে বা চেঞ্জ হচ্ছে, তো এস এর একটা হেল্প লাগছে আমার ডিফাইন করতে গিয়ে। কিন্তু ইয়েট আমি যদি চাই যে আমি এনি প্যারামিটার টি এর টার্মসে কাপ্পাকে ডিফাইন করতে চাই, তখন কি করবে? দেখেন কাপ্পা টি যদি এভাবে ডিফাইন করি, অরিজিনালি এটা হচ্ছে ডি টি অফ এস বাই ডিএস। আমি আসলে এখানে টিটা কার ফাংশন ডাজেন্ট ম্যাটার, ট্যানজেন্ট চেঞ্জ হচ্ছে এটি বড় কথা, ডিটি বাই ডিএস। এখন এটাকে আমি লিখে ফেলতে পারি ডিটি বাই কোন এক প্যারামিটার টি ইন্টু সেম প্যারামিটার টি বাই ডিএস। এটাকে লিখে ফেলা যায় ভগ্নাংশের মতো করে ডিটি বাই ডিটি ডিভাইডেড বাই ডিএস বাই ডিটি, আর ডিটি বাই ডিটি, এই ডিএস বাই ডিটিটা আবার একটু আগে আমরা দেখছি ডি আর বাই ডিটি ভেক্টরের ম্যাগনিটিউডের ইকুয়াল। সো টেকনিক্যালি ওভারঅল টার্মটা আসতেছে কি, উপরে টি কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, মানে হচ্ছে টি ড্যাশ উইথ রেসপেক্ট টু টি, আর নিচে যাকে পাইছি সেটা হচ্ছে আর ড্যাশ উইথ রেসপেক্ট টু টি এর ম্যাগনিটিউড। সো আমরা একটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে কাপ্পা এনি আরবিটারি প্যারামিটার টি, নট জাস্ট
আর্ক লেন্থ, এনি টি এর রেসপেক্টে যদি ফর্মুলা চিন্তা করি, তাহলে আসতেছে ম্যাগনিটিউড অফ ইউনিট ট্যানজেন্ট ভেক্টরের ডেরিভেটিভ ডিভাইডেড বাই আর ড্যাশ। এটা আমরা প্রুফই করে ফেলছি, উপর এক লাইনের প্রুফ। আরেকটা আছে আরেকটু কমপ্লিকেটেড, ওইটার প্রুফও বইতে দেয়া আছে, কোনো ইন্টারেস্টিং প্রুফ না, কাটকোটটা ভ্যালু ক্যালকুলেশন করে এক জায়গার মান আরেক জায়গায় বসানো টাইপের, এই জন্য আপনারা একটু দেখে নিবেন এটা। এইটার ফর্মুলা হচ্ছে 3-4 লাইনের, 4-5 লাইনের ক্যালকুলেশন আর কি। এটা হচ্ছে আর ড্যাশ টি ক্রস আর ডাবল ড্যাশ টি ডিভাইডেড বাই আর ড্যাশ টি ম্যাগনিটিউড কিউব। এটা আপনারা নিজেরা প্রুফটা একটু দেখে নিয়েন, নিজেরা কিছুক্ষণ আগে ট্রাই করেন, দেখবেন নিজেরাই পেরে যাবেন আপনারা। এখন আমি এই ফর্মুলাগুলোর উপর গদ বাঁধা অঙ্ক করাইতে চাই না, যেমন ফাইন্ড কাপ্পাটি ফর ওই যে কোন একটা হেলিক্স, আর অফ টি ইকুয়ালস টু এ কস টি, এ সাইন টি, বিটি, হ্যাঁ, অ্যাট টি ইকুয়ালস টু পাই এটসেট্রা। এখন এইগুলা খালি ফর্মুলায় বসাবো, বসায় যে ভ্যালুগুলা বের করবো, ম্যাগনিটিউড বের করবো, ডিভাইড করবো, ক্রস প্রোডাক্ট করবো, এগুলা একদম বেরসিক অঙ্ক। হ্যাঁ, এগুলা করে আমি টাইম নষ্ট করতে চাইতেছি না আসলে। এরকম এক্সাম্পলস অনেক সলভ করা আছে, এবং আমি আমার গুগল শিটে অনেক এক্সারসাইজ থেকে কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়েছি, নিজের একটু প্র্যাকটিস করে। এগুলা জাস্ট ফর্মুলায় বসায় রেজাল্ট বের করার অঙ্ক, তো এইগুলার করে আমি আসলে টাইম নষ্ট করতে চাচ্ছি না। এগুলো আপনারা এমনিও পারবেন, আপনারাও বোর হন এগুলাতে। তার থেকে আমি নেক্সট টার্ম ডিফাইন করি, রেডিয়াস অফ কার্ভেচার। টেকনিক্যালি এটা হচ্ছে, ধরেন একটা কার্ভ আছে, ইনফ্যাক্ট আরো বাজে কার্ভ আর কি। এরকম একটা কার্ভ আছে, এই কার্ভের উপরে একটা বিন্দু চুজ করা হইলো। এই বিন্দুতে যদি আমি এমন একটা সার্কেল ড্র করার ট্রাই করি, যেই সার্কেলটার কার্ভেচার এই বিন্দুর কার্ভেচারের ইকুয়াল, মানে ওর সাথে মিলে আমি আসলে একটা সার্কেল ড্র করতেছি, যেই সার্কেলটার সাথে আমার কার্ভটা ট্যানজেন্ট, তাহলে এই সার্কেলের যে রেডিয়াস, সেটা কিন্তু আমাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতেছে। তো এই সার্কেলটাকে আমি বলতেছি সার্কেল, আই ডোন্ট থিঙ্ক সার্কেল অফ কার্ভেচার, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ডিফাইন টার্ম, সার্কেল অফ কার্ভেচার নাম দিচ্ছি এটা। তার মানে পয়েন্ট টু পয়েন্ট কিন্তু এই সার্কেলটা ভ্যারি করতেছে। অন্য পয়েন্টে যদি যাই, ওখানে হয়তো একটা বিগার সার্কেল আসতেছে, ওই পয়েন্টের কার্ভেচারের উপর ডিপেন্ড করে। প্রত্যেক পয়েন্টে এরকম যে সার্কেলটা ড্র করা যায়, তার নাম হচ্ছে সার্কেল অফ কার্ভেচার। আর এই সার্কেল অফ কার্ভেচারের যে রেডিয়াস, এটাকে আমরা নাম দিতেছি, যেমন এই যে এইটা হচ্ছে সার্কেল অফ কার্ভেচারের রেডিয়াস, এটার নাম দিতেছি রেডিয়াস অফ কার্ভেচার। আমি আলাদা করে ফর্মাল ডেফিনেশনটা লিখে দিলাম না, বই টইতে আছে, জিনিসটা বুঝলেই হইলো। খুবই সিম্পল জিনিস। বাট আমাকে একটা কথা বলেন, এই সার্কেল অফ রেডিয়াস অফ কার্ভেচারের সাথে শুধু কার্ভেচারের কানেকশন কি হতে পারে? এটার উত্তর আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করতে গিয়ে অ্যাডভান্স পেয়ে গেছি। কেউ কি রিলেট করতে পারতেছেন? কেউ কি আছেন, কানেকশনটা দেখতে পাচ্ছেন? দেখেন, একটু আগে আমরা একটা শুধু সার্কেল যদি গিভেন থাকে এ রেডিয়াসের, তাহলে তার কার্ভেচার যে তার রেডিয়াসের ইনভার্স আমরা পেয়ে আসছি। এখানে আমরা এই এমন এক সার্কেল ড্র করছি যার কার্ভেচার ওই বিন্দুতে কার্ভের কার্ভেচারের সাথে মিলে গেছে। আর যে সার্কেলটা ড্র করে ফেলছি, ওর রেডিয়াসটা যদি হয় এ, তাহলে এই সার্কেলের কার্ভেচার হবে 1/a। তার মানে ওই বিন্দুতে ব্রাউন কার্ভের কার্ভেচারও হবে 1/a, হুইচ মিনস রেডিয়াস অফ কার্ভেচার আসলে, যদি নাম দিই আর, এটা আর নাম যদি নাম দিই এটার এ, তাহলে এই এটা হচ্ছে 1/কাপ্পা এস। আর রেডিয়াস অফ কার্ভেচারটা যেহেতু পয়েন্টের উপর ডিপেন্ড করে, তাহলে এটার নামটা আসলে এ অফ এস দেওয়া উচিত। এটার স্ট্যান্ডার্ড নোটেশন মনে হয় এ না, যাই হোক বুঝে নিয়ে আর কি। সো 1/কাপ্পা এস হচ্ছে, মানে কার্ভেচারের রিসিপ্রোকাল হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এই পর্যন্ত যা যা আমি আজকে আলোচনা করছি, বুঝতে পারলেন কিনা বা কোথাও কনফিউশন আছে কিনা বলতে পারেন। ওকে।
আমরা আজকের লেকচারের প্রায় শেষের দিকে চলে আসছি। এর পরে আরেকটা চ্যাপ্টার আছে, যেটা অ্যান্টনের বইয়ের আসলে চ্যাপ্টার 12.6। এই চ্যাপ্টারের কন্টেন্ট আপনারা আগে পড়ছেন, বড়জোর এইভাবে পড়েন নাই, কিন্তু অলমোস্ট একই ফরম্যাটে পড়া আছে। সেটা হচ্ছে মোশন অ্যালং এ কার্ভ। যেই চ্যাপ্টার জুড়ে আলোচনা করা আছে কি জাতীয় জিনিস আমি বলি, ধরেন ছোটবেলায় আপনার ব্রাসের গতিপথ করছিলেন, যে ধরা যাক এই 0 0 পয়েন্ট থেকে একটা ভি নট ভেলোসিটিতে, এই থিটা নট অ্যাঙ্গেলে একটা ব্রাসকে ছুঁড়ে মারা হইলো। ওর উপর একটা আরবিটারি পয়েন্টে ভেলোসিটির দিক হয়তো ভিন্ন কিছু, এন্ড এই পয়েন্টে ওর পজিশন হচ্ছে সে x, y, এন্ড ওর ভেলোসিটির কম্পোনেন্ট, অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট আলাদা করে। বেসিক্যালি আপনারা ছোটবেলায় যখন ছোট ছিলেন 9 10-এ, তখন জানতেন যে দুনিয়াতে সবকিছু শুধু সরল রেখায় চলে। একটা গাড়ি যখন চলে শুধুই সরল রেখায় চলে, এই জন্য খালি এস ইকুয়ালস টু ভিটি দিয়ে অঙ্ক করে ফেলছেন। যদিও এস ভেক্টর, ভি ভেক্টর, কিন্তু অঙ্ক স্কেলার দিয়ে করে ফেলছেন কেন? কারণ একটা লাইন বরাবর চললে কেউ স্কেলার না ভেক্টর তার আসে যায় না, ওয়ান ডাইমেনশনাল সিচুয়েশন। একটু বড় হওয়ার পরে প্রাস ট্রাস ছুঁড়ে মারতে গিয়ে দেখলেন না, দুনিয়া তো আসলে এত সহজ না, রাস্তায় গাড়ি তো আঁকা বাঁকা হয়ে যায়, তাই না? সো তখন আপনারা এভরি ডাইমেনশনে, 2 হইলে 2, 3 হইলে 3, এভরি ডাইমেনশনে স্প্লিট করে এক একটা ডাইমেনশনে ছোটবেলার নিয়মে অঙ্ক করছেন। যেমন এই প্লাসের ক্ষেত্রে আপনারা এই যে এক্স এর একটা এক্সপ্রেশন আর ওয়াই এর একটা এক্সপ্রেশন আছে, এক্স মনে হয় এক্স এক্সিস বরাবর ভেলোসিটির এক্স কম্পোনেন্ট, যেটা এই বরাবর অ্যাক্সেলারেশন না থাকাতে অলওয়েজ সেম থেকে যাচ্ছে। সো ইউটি মাইন, এখানে মনে হয় এটুই, আর কিছু না। আর ওয়াই সম্ভবত ভি নট সাইন থিটা নট। সো দিস ইজ আদিবেগ ওয়াই বরাবর ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইখানে যে কাজটা করলেন, এইটাকেই এভাবে না লিখে যদি আপনি লিখেন যে টি টাইম, এই টাইমকেই আপনি একটা প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করলেন টি, তারপর লিখলেন ভেক্টর একটা, এটা একটা ভেক্টর ভ্যালুড ফাংশন যার এক্স কম্পোনেন্টটা হচ্ছে ভি নট কস থিটা নট টি, আর ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তারপর যদি অঙ্ক করেন, তাহলে যা হবে সেটি হচ্ছে এই 12.6 চ্যাপ্টারের কন্টেন্টস। সো এবং এই প্রাস রিলেটেডই দেখবেন বেশ কয়েকটা এক্সাম্পল প্রবলেম সলভ করা আছে। আবার এখানে দেখবেন আমার লাস্ট ক্লাসে দেওয়া কিছু এক্সাম্পল আছে, যে অ্যাক্সেলারেশন দেওয়া আছে ইন টার্মস অফ টি, সেখান থেকে পজিশন ভেক্টর ইন টার্মস অফ টি বের করতে হচ্ছে ফর সাম পার্টিকুলার টি, ফর এক্সাম্পল টি ইকুয়ালস টু টি নট। এন্ড মাঝখানে দুইবার ইন্টিগ্রেট করা লাগে, প্রতিবার একটা করে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসে যেটা কিনা ভেক্টর, সেটা গিভেন থাকে, অথবা সিচুয়েশন থেকে বের করতে হয়। ইনিশিয়ালি সে দাঁড়ায় ছিল, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, এটসেট্রা। সো এই জিনিসগুলা আপনাদের নোন জিনিস হওয়াতে আমি এইখানে আর বেশি কিছু রিপিট করতে চাই না। যার কারণে এই অংশটা আপনারা একটু সেলফ স্টাডি করবেন। এই অংশটা যদি সেলফ স্টাডি নাও করেন, এখান থেকে পরীক্ষায় যে প্রশ্ন আসে লাস্ট কয়েকটা ইয়ারে দেখলাম, সেগুলো আপনারা ইন্টারমিডিয়েট নলেজ দিয়ে এমনি পারবেন। তারপরও ভদ্রতার জন্য ফর্মালিটি হিসাবে আপনারা নিজেরা একটু দেখে যাবেন। So আমি এখানে লিখলাম সি ইয়োর সেলফ। সি ইয়োর সেলফ একটু দেখতে কেমন শোনায়, সেলফ স্টাডি লিখি। এই পর্যন্তই আমার আজকের ক্লাসের কন্টেন্ট। ক্লাসের কোনো টপিক থেকে কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, আমি রিপিট করব। ওকে, মোস্ট প্রবাবলি কারো কোনো সমস্যা নাই, তাহলে আমি রেকর্ডিংটা অফ করতেছি, দেন আমি ক্লাস থেকে লিভ নিব। আগে রেকর্ডিংটা অফ করি।